কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। 2023 বছর শেষ, 2024 লোকসভা নির্বাচন, আর বছর শেষে ডিসেম্বরেই হয়ে গিয়েছে রাজ্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক। যে বৈঠকে রাজ্য বিজেপির পক্ষ থেকে একটি 2024-এর যে 42টি আসনের তাদের যে প্রার্থীদের নাম, সেই প্রার্থীদের নাম নিয়ে একটি প্রস্তাবিত প্রার্থী তালিকা কেন্দ্রীয় নেতৃত্বের হাতে তুলে দেওয়া হয়েছে। সেই প্রস্তাবিত প্রার্থী তালিকা কলকাতা টিভির হাতে, এবং সেই বিষয়ে খবর আমরা আগেই সম্প্রচার করেছি। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি চিন্তাভাবনা রয়েছে রাজ্য বিজেপির, যেখানে দিলীপ ঘোষকে, যিনি মেদিনীপুর কেন্দ্র থেকে 2019 সালে বিজয়ী হয়েছিলেন, তাকে সেই কেন্দ্র থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্রে, তার নাম প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য, যিনি দমদম কেন্দ্রে ভালো লড়াই করেছিলেন, তাকে সেই কেন্দ্র থেকে নিয়ে যাওয়া হচ্ছে বসিরহাট কেন্দ্রে। এই দুটি কেন্দ্র, ডায়মন্ড হারবার এবং বসিরহাট, তার যে বিধানসভা, 7টি বিধানসভা রয়েছে, এই 7টি বিধানসভায় 2021 সালে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস 7টি বিধানসভা আসনেই তারা জয়ী হয়েছে বিপুল ব্যবধানে, এবং এই দুটি কেন্দ্রই সংখ্যালঘু অধ্যুষিত। ফলে এই দুই সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে কেন দুই বিজেপির হেভিওয়েটকে প্রার্থী করা হচ্ছে? পাশাপাশি যদি উত্তরবঙ্গের দিকে নজর রাখি, সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে জন বার্লা, যিনি বারংবার বাংলা ভেঙে দুটি বাংলার কথা বারংবার বলেছেন, সেই জন বার্লার ওপরেই আস্থা রেখেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। তাহলে ভারতীয় জনতা পার্টি কি পুরোপুরিভাবে হিন্দুত্বের পথেই হাঁটছে? আজকে যখন আমরা দেখতে পেলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি রামজ্যোতি জ্বালিয়ে অকাল দীপাবলি পালন করে 22শে জানুয়ারি রামলালার মন্দিরের যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে পালন করতে বলেছেন দেশবাসীকে। এবং ঠিক একই সময় প্রধানমন্ত্রী যখন তার বক্তব্য রাখছেন, ঠিক একই সময় উত্তর 24 পরগনার বসিরহাট কেন্দ্রে পৌঁছে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং সেখানে তিনি তার বক্তব্যে সেখানকার সংখ্যালঘু মানুষজনের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন। ফলে এই প্রত্যেকটি বিষয় নিয়ে প্রশ্ন উঠছে, রাজ্য বিজেপির কি পরিকল্পনা রয়েছে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে? কিভাবে দেখছেন সেই চিন্তাভাবনাকে অন্যান্য রাজনৈতিক দলগুলি? আমরা সেই নিয়ে আলোচনা করব। কিন্তু একদম প্রথমে ডায়মন্ড হারবারে দিলীপ ঘোষকে প্রার্থী করার যে প্রস্তাব বঙ্গ বিজেপি রেখেছে, অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হবেন দিলীপ। একটা অংশের অভিমত যে বিজেপির সফল প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ক্যারিয়ারে বিপদ ডেকে আনার উদ্দেশ্যেই কি এই ধরনের একটা চিন্তা ভাবনা? আমরা প্রথমেই সেই সংক্রান্ত একটি প্রতিবেদন দেখাবো দর্শকদের। ডায়মন্ড হারবারে বিজেপির পাল্টা মডেল। লোকসভা ভোটে হাই প্রোফাইল এই আসনে কি এবার বিজেপি পাল্টা কোনো মডেলের কথা ভাবছে? কলকাতা টিভির এক্সক্লুসিভ। বঙ্গ বিজেপির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের খবর, ডায়মন্ড হারবার কেন্দ্রে পদ্মফুলের সম্ভাব্য প্রার্থী দিলীপ ঘোষ। অভিষেকের কেন্দ্রে বিজেপির বাজি প্রাক্তন রাজ্য সভাপতি। তৃণমূলের শক্ত ঘাঁটি ডায়মন্ড হারবারে কেন দিলীপ ঘোষের নাম? তবে কি দিলীপ ঘোষকে প্রার্থী করে তার রাজনৈতিক ক্যারিয়ারকে বিপদে ফেলতে চাইছে বিজেপির একাংশ? নাকি এই সম্ভাব্য নামের পেছনে অন্য কোনো সমীকরণ রয়েছে? কলকাতা টিভির এক্সক্লুসিভ। ডায়মন্ড হারবারে দিলীপ ঘোষ। কেন ডায়মন্ড হারবারে দিলীপ ঘোষ? দিলীপের রাজনৈতিক ভবিষ্যৎ বিপদে, নাকি ডায়মন্ড হারবারে অন্য কোনো সমীকরণ? দিলীপের হাত ধরেই বাংলায় বিজেপির উত্থান। 42 আসনের মধ্যে 18 বিজেপির। দিলীপ ঘোষের 89,000 ভোটে জয়। কেন মেদিনীপুর থেকে সরাতে চায় বিজেপি? 2019 দিলীপ ঘোষকে সামনে রেখেই লোকসভা ভোটে বাংলায় ভারতীয় জনতা পার্টির উত্থান। 42 আসনের মধ্যে 18টি দখল করে বিজেপি। প্রতি 100 জনে 40 জনের বেশি ভোট যায় পদ্মফুলে। কলকাতার বাইরেই প্রায় সব আসন আমরা জিতেছি, এবং কলকাতা আশপাশেও ব্যাপক ভোট পেয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতায় এসে গেছি। এখানে লোক চোখ বন্ধ করে পদ্মফুলে ভোট দিয়েছেন। মানস ভূঁইয়ার মতো পোড় খাওয়া রাজনীতিককে প্রায় 89,000 ভোটে হারিয়ে দেন দিলীপ ঘোষ, তাও আবার মেদিনীপুরের মতো কেন্দ্রে। দলের প্রথম সাফল্যের মুখ দিলীপ ঘোষকে তাহলে কেন জয়ী কেন্দ্র থেকে সরিয়ে তুলনামূলকভাবে নড়বড়ে আসনে নিয়ে যেতে চায় বিজেপি? আর কেনই বা মেদিনীপুরে রাখতে চায় অনামী অঞ্জনা বসুকে? ডায়মন্ড হারবারে হিন্দু ভোটার 48%, মুসলমান ভোটার 52%-এর কাছাকাছি। ডায়মন্ডে মেরুকরণের রাজনীতির অঙ্ক। জনসংখ্যার বিচারে ডায়মন্ড হারবার কেন্দ্রে হিন্দু ও মুসলমান ভোটার প্রায় সমান সমান। হিন্দু ভোটার প্রায় 48%, মুসলমান ভোটার 52%-এর কাছাকাছি।
বিজেপি যদি এই কেন্দ্রে মেরুকরণের রাজনীতি চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারে তো সেক্ষেত্রে বেকায়দায় পড়তে পারে তৃণমূল। সংঘের প্রচারক হিসেবে রাজনীতিতে হাতেখড়ি গরুর দুধে সোনার আবিষ্কারক দিলীপ ঘোষ উগ্র হিন্দু রাষ্ট্রবাদী রাজনীতিতে দড়, অন্তত বিশেষজ্ঞরা তাই বলে থাকেন। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন, নতুন বছরের শুরু থেকেই ধর্মীয় উন্মাদনার সুনামি বইয়ে দেওয়ার পরিকল্পনা করেছে গেরুয়া শিবির। লোকসভা ভোটেও এর ফায়দা তোলার চেষ্টা করবে বিজেপি। ধর্মীয় জিগিরের সেই সমীকরণকে মাথায় রেখেই সম্ভবত ডায়মন্ড হারবারে দিলীপ ঘোষের নাম ভাবা হয়েছে। একই সঙ্গে ডায়মন্ড হারবারে আইএসএফ এর নওশাদ সিদ্দিকীকে প্রার্থী করা নিয়ে সওয়াল করেন অধীর চৌধুরীর মতো নেতা। একাধিকবার নওশাদের প্রশংসা শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। পীর কেবলা আবু বকর সিদ্দিকীর স্মৃতি জড়িত সেই পীর পরিবারের ছেলেকে মেরে ধরে টেনে হিঁচড়ে এবং আপনাদের ধর্মে মাথায় টুপি রাখা একটা বিশেষ রীতিনীতির মধ্যে পড়ে, তার টুপিটা পর্যন্ত হিঁচড়ে টেনে যেভাবে মমতা ব্যানার্জির নির্দেশে তার পুলিশ করেছে, এবারে বিচার আপনাদেরকেই করতে হবে। নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে প্রার্থী হলে সংখ্যালঘু ভোট ভাগ হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে তৃণমূল প্রার্থীর লড়াই অনেকটা কঠিন হয়ে যাবে। ডায়মন্ড হারবারে দিলীপ ঘোষকে সম্ভাব্য প্রার্থী করার পেছনে সম্ভবত এই সব অঙ্কই হিসাব কষেছে ভারতীয় জনতা পার্টি। কলকাতা টিভি। আমরা এ নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা বিশ্বাস, রয়েছেন শিক্ষক সংগঠনের নেতা বামপন্থী নেতা স্বপন মণ্ডল এবং রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আপনাদের প্রত্যেকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি একদম প্রথমেই যে বিষয়টি নিয়ে আসব তৃণমূল কংগ্রেস মুখপাত্র মৃত্যুঞ্জয় পালের কাছে। মৃত্যুঞ্জয়, যেটা প্রশ্ন যে এখনো পর্যন্ত এই প্রার্থী তালিকা চূড়ান্ত একথা রাজ্য বিজেপি নেতৃত্বও বলছে না, কিন্তু তারা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যেটা লেখা হয়েছিল যে এই যে প্রার্থী তালিকা তা নিয়েই আলোচনা হবে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে। তাই এই প্রার্থী তালিকাকে ধরে যদি চলা হয় তাহলে দেখতে পাওয়া যাচ্ছে ডায়মন্ড হারবার কেন্দ্রে দিলীপ ঘোষ। কিভাবে দেখছেন আপনারা এই দিলীপ ঘোষকে ওই কেন্দ্রে প্রার্থী করার সিদ্ধান্তকে? আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আমার দিলীপ বাবুর প্রতি খুব মায়া হচ্ছে। বিজেপি এইভাবে দিলীপ ঘোষের বিরুদ্ধে যে চক্রান্ত করছে, আমি তৃণমূল কংগ্রেস করেও আমি তীব্র প্রতিবাদ করছি। কারণ দিলীপ বাবু তো পুরোনো দিনের আরএসএস সেই হাফ প্যান্ট পরা আরএসএস করে থেকে আজকে বিজেপিতে এই জায়গায় গেছিলেন, রাজ্যের সভাপতি হয়েছিলেন। যাই হোক, ওনার সময় সভাপতিকালেই 18টা আসন বিজেপি জিতেছিল। এই এই হেন দিলীপ বাবুকে হঠাৎ 3,20,000 ভোটে 2019 সালে যেখানে বিজেপি 18টা সিট পেয়েছিল, সেই সময় ডায়মন্ড হারবারে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় জেতার মার্জিন ছিল 3,20,000 এবং পার্সেন্টেজ ছিল 56% ভোট পেয়েছিল। প্রায় 7,91,000 ভোট পেয়েছিল, 56% ভোট, 3,20,000 ভোটে জিতেছে। সেইখানে এখন দিলীপ বাবুকে পাঠায়, যদি বিজেপি পাঠায়, বিজেপির নিজস্ব ব্যাপার। আমার মনে হয় বিজেপি এখন দিলীপ বাবুকে পুরোপুরি শুভেন্দু বিজেপি বা সুকান্ত বিজেপি পুরোপুরি দিলীপ বাবুকে ছেটে ফেলতে চাইছে। দিলীপ বাবুর কাছে এটা একটা অসম্মানজনক, খুবই খারাপ লাগছে। দিলীপ বাবু একটা চেষ্টা করছিলেন তো ভারতীয় জনতা পার্টিকে একটা পশ্চিমবঙ্গে একটা জায়গায় নিয়ে যাওয়ার। খারাপ লাগছে, দিলীপ বাবুর কথা ভেবে খারাপ লাগছে, কিন্তু কি করা যাবে। ভারতীয় জনতা পার্টি এখন দিলীপ বাবুকে এই শুভেন্দু বিজেপি এখন নতুন বিজেপি যারা তৎকাল বিজেপি যেটা আমরা বলি, সেই সেই বিজেপি এখন দিলীপ বাবুকে একটু চেপে রাখার চেষ্টা করছে। খারাপ, খুবই খারাপ। দিলীপ বাবু যদি আসে, স্বাগত, লড়বে। ভারতবর্ষের সংবিধান সবাইকে লড়ার অধিকার দিয়েছে, দিলীপ বাবুও লড়বে। 3,20,000 কত বেশি ভোটে হারানো যায় সেটা আমাদের চেষ্টা থাকবে। অবশ্যই আমরা এই আলোচনায় বাকিদের অভিমত শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে। আসবো প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা বিশ্বাসের কাছে। আপনার কি মনে হয় যে ঠিক কি কারণে রাজ্য বিজেপির এই সিদ্ধান্ত, এবং দিলীপ ঘোষ যদি ডায়মন্ড হারবারের মতো কেন্দ্রে যান সেক্ষেত্রে বিরোধী হিসেবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুটি দলেরই রাজনৈতিক বিরোধিতা এখনো পর্যন্ত কংগ্রেস বা বামেরা করছে। আমরা জানি না কংগ্রেস হাইকমান্ড শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবে, কিন্তু এই জায়গায় দাঁড়ালে দিলীপ ঘোষ ওই কেন্দ্রে গেলে আপনাদের কি সুবিধা অসুবিধা, বা বিজেপির যাওয়ার সিদ্ধান্তকেও বা আপনারা কিভাবে দেখছেন? প্রথমত বলি, এটা ওদের ঘোষিত প্রার্থী তালিকা নয়, ওদের একটা মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই প্রার্থী তালিকাটা পাওয়া গেছে। সেইটা নিয়ে বিতর্ক করা মানে আমার মনে হয় মূর্খের মানে স্বর্গে বাস করা হবে। তার কারণ কার দিলীপ ঘোষের নাম ডায়মন্ড হারবার গেল না শ্রমিক ভট্টাচার্যের নাম বসিরহাট গেল, এইটা যতটা না বড় ফ্যাক্টর, তার থেকে বড় ফ্যাক্টর হচ্ছে আগামী দিনে বিজেপিকে কীভাবে ভারতবর্ষের ক্ষমতা থেকে মসনদ থেকে উৎখাত করতে হবে, সেই জিনিসটা অনেক আগে ভাবার দরকার। এবং যাতে বিজেপি বাংলায় কোনো রকমভাবে কোনো সুবিধা না করতে পারে। অবশ্য জানি বাংলার মানুষ সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না, বাংলার মানুষ বিজেপিকে কোনো সময় ভোট দেবে না। এইবার সবচেয়ে বড় কথা হচ্ছে দিলীপ ঘোষের কথা আসা যাক। দিলীপ ঘোষ থাকাকালীন দিলীপ ঘোষের মানে নেতৃত্বে বিজেপি অনেক ফ্লারিশ করেছিল আর কি, 18টা সিট পেয়েছিল এবং তো পরবর্তী ক্ষেত্রে 77টা বিধানসভায় সিট পেয়েছিল। এখন দেখুন ওদের দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, ওদের কি বলে শুভেন্দু অধিকারী, অনেকগুলো গ্রুপ একে অপরের ওদের মানে কর্মীরা দেখি মারামারি করে, ইয়ের সভাপতির ছবিতে লাথালাথি করে। ওদের কালচারে অনেক কিছু সম্ভব, আমাদের এইগুলো ভাবনার বাইরে এবং মাথা থেকে বেরিয়ে যাওয়ার বিষয়। কিন্তু আমি একটা জিনিস বলবো অঙ্কুর, আমার এটা খুব অবাক লাগছে আজকে আমরা কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি, কি অদ্ভুতভাবে যে আজকে আমরা ভোট পার্সেন্টেজ হিসাব করছি হিন্দু মুসলিম ভোট পার্সেন্টেজ দিয়ে। আজকে যেইটা বিজেপি যেই ন্যারেটিভটা সেট করতে চেয়েছিল সারা ভারতবর্ষের মানুষের মধ্যে, যে আজকে হিন্দু রাষ্ট্র স্থাপন করার জন্য তাদের প্রচেষ্টার কোনো অংশ তারা ছাড়ছে না, আজকে সেই জায়গায় আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডায়মন্ড হারবারে 48% মুসলিম ভোট, 52% হিন্দু ভোট। আমাদের কথা হচ্ছে সেখানে 9-7 কত পার্সেন্ট সংখ্যালঘু ভোট কাটবে। তার মানে আমাদের চিন্তাধারা, আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুও কিন্তু সেই সাম্প্রদায়িকতা চিন্তা ভাবনার মধ্যে চলে গেছে। কংগ্রেসের কোনো বিকল্প নীতি কি দেখাতে পেরেছে? কংগ্রেস এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে জানাতে পারেনি। এই যে আমন্ত্রণ জানানো হয়েছে 22শে জানুয়ারি, তারা সেখানে যাবে কি যাবে না কংগ্রেস এখনো জানাতে পারেনি। নরম হিন্দুত্বের পথে কংগ্রেস রয়েছে, অস্বীকার করেন। কংগ্রেস একটা অতি সুপ্রাচীন দল এবং আজকে এত বড় একটা দল, তার হাইকমান্ড বসে মিটিং করছে, ডিসিশন নিচ্ছে, তাদের তো একটা সময় দিতে হবে। বাবরি মসজিদের দরজা খোলার বিষয়ে রাজীব গান্ধীর ভূমিকাটা মনে আছে আশা করি আপনার। নিশ্চয়ই মনে আছে। তাহলে সেক্ষেত্রে কংগ্রেসকে নরম হিন্দুত্বের পথে হাঁটেনি। আজকের দিনে রাম মন্দির যেটা হচ্ছে সেটাও সুপ্রিম কোর্টের নির্দেশ। এখনো পর্যন্ত কংগ্রেস জানাতে পারেনি তারা আমন্ত্রণ রক্ষা করবে কি করবে না। That will be decided afterwards. সেটাই বলছি, এখনো যদি আপনারা এই কট্টর পন্থায় যদি আপনারা থাকতেন, আপনি যে কথা বলছেন, এখন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, কংগ্রেস এখনো তার অবস্থান জানাতে পারলো না কেন? সেখানে একটা সমস্যা রয়েছে। অবস্থান ঠিক জানাবো, আমাদের হাইকমান্ড বললাম এখন অবধি আপনারা যদি সঠিক থাকতেন, যদি এই হিন্দুত্বকে মোকাবিলা করার রাস্তাটা যদি কংগ্রেসের জানা থাকতো, এতদিনে আমরা ডিসিশনটা জানতাম। আসলে বাম শিক্ষক সংগঠনের নেতা অঙ্কুর, আপনাকে একটা কথা লাস্ট মনে করে দিতে চাই। আজকে সমস্ত গদি মিডিয়াগুলো, এক সেকেন্ড, আজকে সমস্ত গদি মিডিয়াগুলো সারা দিন ধরে রাম মন্দির উদ্বোধন এবং যে হিন্দুত্বের তাস খেলে যাচ্ছে এবং নরেন্দ্র মোদীর অ্যাডভার্টাইজমেন্ট করে যাচ্ছে, রামের ছবির থেকে নরেন্দ্র মোদীর ছবি বেশি, আজকে এই মিডিয়াগুলো তার জন্য কিছুটা দায়ী। তোমাকে সেটা স্বীকার করতে হবে। মিডিয়ার দৌলতে যদি প্রত্যেকটা পার্টি জিতে যেত, তাহলে আমার মনে হয় না সেটা সারা ভারতের জন্য ঠিক হয়ে যেত। আপনাদের অবশ্যই অ্যাডভার্টাইজমেন্টের যুগ। দেখবি আসবো স্বপন মণ্ডল, বাম শিক্ষক সংগঠনের নেতা, তার কাছ থেকে এই দিলীপ ঘোষের নাম প্রস্তাব, এটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা বলি যে আমি নিজে ব্যক্তিগতভাবে মেদিনীপুরের ছেলে আর কি। আর দিলীপ ঘোষ যে মেদিনীপুরে যদি দাঁড়াতে এবারে, মেদিনীপুরেও হেরে যেত, ওখানেও জেতার সম্ভাবনা ছিল না। আর ডায়মন্ড হারবার দাঁড়ালে তো হারবেই। তো স্বাভাবিকভাবে দিলীপ ঘোষ কোথায় দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে এটা বড় ফ্যাক্টর নয়। আর বিজেপি, আপনাদের কোনো সুবিধা অসুবিধা হবে? আমাদের নিশ্চয়ই, আমরা তো মানুষকে বোঝানোর চেষ্টা করব পশ্চিমবাংলায় যা ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে 2019 সালের পর থেকে আর কি। তো তাতে করে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি আছে, সেই বিভ্রান্তি কাটানোর জন্য যত রকম চেষ্টা আমরা বামপন্থীরা করে যাচ্ছি এবং করছি, আগামী দিনে করব। প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে বিজেপিকে এই রাজ্যে মিনিমাইজ করতে হবে। আমাদের সবারই প্রচেষ্টা থাকা উচিত, বিশেষ করে যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন,
যারা গণতান্ত্রিক চিন্তাভাবনায় বিশ্বাস করেন, যারা মনে করেন যে বহুত্ববাদে বিশ্বাস করেন, ভারতবর্ষের যে প্রাচীন ঐতিহ্য, বহুত্ববাদ এবং যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই 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 যে নীতিগুলোতে যারা বিশ্বাস করে, বহু মানুষ আছে। প্রথম কথা হচ্ছে যে মাইনরিটির গণতন্ত্র সেটা যে কত ভয়ঙ্কর হয় সেটা মোদী সরকারের আমলে দেখা যাচ্ছে। আপনারা জানেন যে 2019 সালে মোদী ভোট পেয়েছিল 32 না 33% ভোট, আর 67% মানুষ বা 68% মানুষ মোদীর বিরুদ্ধে ছিল। তাহলে ওই যে 68% মানুষ তারা কিন্তু নিরপেক্ষতার পক্ষে আছে, সেই সেকশনটাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আর পশ্চিমবাংলায় বিজেপি আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে, কারণ ওই আমি বলছি রামের মুখ দেখিয়ে আর ওই হনুমান ছাপ্পা মারা, হনুমান জয়ন্তী করে ভোট আর বেশি দিন পাওয়া যাবে না, বিশেষ করে বাংলার মাটিতে। কারণ বাংলার মাটি হচ্ছে প্রগতিশীলতার মাটি, বাংলার মাটি হচ্ছে সুস্থ সংস্কৃতির মাটি। ওই উগ্র হিন্দুত্বের সংস্কৃতি এই রাজ্যে আর বেশি দিন চলবে না। ওই মুকুল রায় বলে যে এজেন্টটা ছিল তৃণমূলের, যে বিজেপিতে গিয়ে এইসব সেটিং ফেটিং করে এতগুলো আসন বিজেপিকে পাইয়ে দিয়েছিল, এবারে আর সেই অবস্থাটা হবে বলে আমাদের মনে হয় না। বেশ, আমি আসবো আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের কাছে। আশিস দা, যদি আমরা এই একটুখানি একদম ভোটের জায়গায় যাই তাহলে আমরা দেখতে পাবো যে এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের একমাত্র খড়গপুর সদর, যেখান থেকে হিরণ চট্টোপাধ্যায় জয়ী হয়েছেন, সেই কেন্দ্রটি বাদ দিয়ে বাকি সবকটা 2021-এ তৃণমূল কংগ্রেস নিয়ে গিয়েছে। তাহলে ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব কি দিলীপ ঘোষকে একটা মানে নিজের জেতা সংসদীয় এলাকায় পরাজয়ের তুলনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানে বড় নামের কাছে পরাজয়টা তুলনায় সম্মানজনক বলেই সেখানে পাঠিয়ে দিচ্ছে? কি মনে করছেন? দেখুন, আমরা কলকাতা টিভির প্রতিবেদনে কিছু যুক্তি তর্ক আমরা রেখেছি এবং সেখানে কীরকম লোকজন থাকে ডায়মন্ড হারবারে, তার ভিত্তিতে কি হতে পারে না পারে তার একটা অ্যাসেসমেন্ট আমরা করবার চেষ্টা করেছি। তবে আমার মনে হয় যে দিলীপবাবুকে দেখলে আমার মনে হয় সে যে উপন্যাসে থাকে না ট্র্যাজিক হিরো, মানে এক সময় দাপিয়ে বেরিয়েছেন, এক সময় বিজেপির সভাপতিত্ব করেছেন, এক সময় চোখে চোখ রেখে তাকিয়েছিলেন তৃণমূলের দিকে, ভালো ফলাফল করেছিলেন, অনেক পার্সেন্টেজ ভোট পেয়েছিলেন, এবং 2021 সালে একটু মরা বাজারেও 38% ভোট ছিল বিজেপির। কেন দিলীপবাবু তারপরে সাইডলাইন হয়ে গেলেন? কেন দিলীপবাবুর কথার কোনো গুরুত্ব রইল না? এমনকি তাদের রাজ্য অফিস টফিসেও তাকে বসা টসার ব্যাপারে সমস্যা হয় নাকি শুনেছি। এক সময় মনে হলো তাকে সর্বভারতীয় নেতৃত্বে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে বোধহয় সেখানেও কিছু সমস্যা হলো ভাষা টাষার ব্যাপারে, খুব একটা সক্রিয় দেখলাম না। এখন প্রকৃতপক্ষে দিলীপ ঘোষ এই নামটা একসময় বাংলার রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ ছিল, মানে এই 2019 2021 এই পর্বে। কিন্তু এখন প্রকৃতপক্ষে দিলীপবাবু ওই মর্নিং ওয়াক করতে আসেন সকালবেলা আর কিছু কথা বলেন, কোনো মিডিয়া তার একটা দুটো বাক্য হয়তো বলে, কিন্তু তার কোনো রাজনৈতিক গুরুত্ব, অর্থাৎ তিনি একটা কথা বললে সেটা বিজেপির কথা বলে তার একটা রাজনৈতিক গুরুত্ব, দেশের শাসক দলের একজন উল্লেখযোগ্য প্রতিনিধির কথা, এরকম কোনো রাজনৈতিক গুরুত্ব আর দিলীপবাবুর নেই। এই জিনিসটাকেই কি পরিণতি দেওয়া হচ্ছে ডায়মন্ড হারবারে পাঠিয়ে বা পাঠাবার চিন্তায়? এই দিকটা কিন্তু আমাকে একটা লাইন আমার একটু যোগ করা আছে, একটা লাইন বলা যাবে? বলুন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখন বিজেপিটা কারা চালাচ্ছে। তৃণমূল থেকে আমদানিকৃত বিজেপি নেতা, এই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, আপনারা জানেন এই সুকান্ত মজুমদারও কিন্তু তৃণমূল করতো, তৃণমূলের অধ্যাপক সংগঠনের নেতা ছিল। তাহলে দুটো লোক, এক হচ্ছে সভাপতি আর হচ্ছে বিরোধী দল নেতা, এরা দুজনে কিন্তু তৃণমূল থেকে যাওয়া বিজেপি, মানে হচ্ছে কি সাজানো বিজেপি আর কি। তো তার নেতৃত্বে দিলীপ ঘোষের এই হাল হবে, RSS এর নেতা, এটা তো স্বাভাবিক ব্যাপার। দেখা যাক, আমরা এই আলোচনায় থাকবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়। দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে যে কেন্দ্রটি নিয়ে আলোচনা চলছিল তা ছিল ডায়মন্ড হারবার, যেখানে প্রার্থী হিসেবে প্রস্তাবিত নাম রাজ্য বিজেপির দিলীপ ঘোষ। এবার যে কেন্দ্রের কথা বলবো তা উত্তর 24 পরগনার, আগে দক্ষিণ 24 পরগনা ছিল, এবার উত্তর 24 পরগনা বসিরহাট কেন্দ্র। এই কেন্দ্রের বর্তমান তৃণমূল কংগ্রেসের সাংসদ নুসরত জাহান রুহি, এবং এই কেন্দ্রে বিজেপির প্রস্তাবিত নাম শ্রমিক ভট্টাচার্য, যিনি গতবার লোকসভা নির্বাচনে লড়াই করেছিলেন। সেই সময় কি রেজাল্ট হয়েছিল সেই সংক্রান্ত একটা প্রতিবেদন প্রথমে আমরা দর্শকদের দেখাই।
বেশ বিস্ময় জাগিয়ে 2014 সালে বিধানসভায় ঢুকেছিলেন বিজেপির শ্রমিক ভট্টাচার্য। সেবার বিধায়কের মৃত্যুতে বসিরহাটে দক্ষিণ কেন্দ্রে উপভোট হয়েছিল, চমক দিয়ে জিতে যায় বিজেপি। কিন্তু 2016 সালে ওই কেন্দ্রেই হেরে পরিষদীয় রাজনীতির বাইরে চলে যান শ্রমিক। বছর তিনেক পরে দমদম লোকসভা কেন্দ্রে এই নেতাকেই দাঁড় করায় গেরুয়া শিবির। 2019 যত কাণ্ড দমদমে। গত লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ছিলেন সৌগত রায়, বিজেপি দাঁড় করিয়েছিল শ্রমিক ভট্টাচার্যকে। সিপিএম তথা বামফ্রন্টের প্রার্থী ছিলেন নেপালদেব ভট্টাচার্য। কংগ্রেসও প্রার্থিতায় দাঁড়িয়েছিলেন সৌরভ সাহা। ভোটে তৃণমূলের সৌগত পেয়েছিলেন প্রায় 43% ভোট। দ্বিতীয় স্থানে থেকে বিজেপির মিলেছিল 38% সমর্থন। বামেরা 14% ও কংগ্রেস জোটাতে পেরেছিল 2% ভোট। তৃণমূল প্রার্থী সৌগত রায় জিতেছিলেন 53,000 ভোটের ব্যবধানে। হারলেও দমেননি শ্রমিক। 2021 বিধানসভা ভোটে একই এলাকার রাজারহাট গোপালপুরে লড়েন তিনি। এবার তিনি তৃণমূলের অদিতি মুন্সির কাছে হারেন প্রায় 25,000 ভোটে। অনেকে ভেবেছিলেন উদ্বাস্তু ও মধ্যবিত্ত বাঙালি অধ্যুষিত দমদমেই আবার গেরুয়া পতাকা নিয়ে ময়দানে নামবেন শ্রমিক। কিন্তু বিজেপির ভোট কুশলীদের মনে রয়েছে অন্য হিসেব। সম্ভবত তাঁরা ভাবছেন পরপর দুবার একই এলাকায় হারা শ্রমিককে আবার দাঁড় করালে ভালোভাবে নেবেন না ভোটাররা, বরং যে অঞ্চলে তিনি একবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সেখানেই তাকে দিয়ে দেখা যাক। 2019 সালে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রায় 3.5 লক্ষ ভোটে জিতেছিলেন তৃণমূল প্রার্থী নুসরাত জাহান রুহি। সেবার বিজেপির সায়ন্তন বসু হেরেছিলেন বিশ্রীভাবে। 2021 সালে বিধানসভা ভোটেও এই অঞ্চলে ভালো ফল হয়েছিল তৃণমূলের। সেদিক থেকে বিজেপির পক্ষে লড়াই কঠিন। স্বচ্ছ ভাবমূর্তির শ্রমিককে দাঁড় করিয়ে সেই বাধা কাটাতে চাইছে গেরুয়া দল। বড় সংখ্যায় সংখ্যালঘু মানুষ বাস করেন বসিরহাট কেন্দ্রে। তাদের ভোট যে শ্রমিক পাবেন না তা প্রায় নিশ্চিত। এই অঙ্কে কিন্তু বসিরহাটে বিজেপির জেতা খুবই কঠিন। তবে কি জেনে বুঝেই আবার হারতে পাঠানো হচ্ছে শ্রমিক ভট্টাচার্যকে? উত্তরটা পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা মাস। কলকাতা টিভি। বাংলা বলছেন মঞ্চে আজকে যখন আমরা বসিরহাট কেন্দ্রে বিজেপির প্রার্থী নিয়ে আলোচনা করছি, কাকতালীয়ভাবে আজকেই বসিরহাট কেন্দ্রে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেখানে গিয়ে সংখ্যালঘু মানুষজনদের মন জয়ের চেষ্টাও করেছেন তিনি এবং সেখান থেকে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন কার্যত। তাঁর বক্তব্য যে যদি প্রায় 2000 ভোটে 65,000 সংখ্যালঘু অধ্যুষিত নন্দীগ্রাম কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী জিততে পারেন তাহলে বসিরহাট কেন্দ্রে কেন জয় সম্ভব নয়। আসবো মৃত্যুঞ্জয় পাল তৃণমূল কংগ্রেস মুখপাত্রের কাছে, কি বলবেন? দেখুন, প্রথমে বলি শ্রমিক বাবুকে মনে রাখতে হবে, বা আপনারা হয়তো মনে আছেন যে 3,50,369 ভোটে সায়ন্তন বসু হেরেছিল। যেই সায়ন্তন বসু রাজনৈতিক মতবিরোধ অনেক কিছু থাকবে, উনি একটা রাজনৈতিক দল করে, নিশ্চিতভাবে আমাদের মতবিরোধ থাকবে, কিন্তু সায়ন্তন বসুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যে কথায় কথায় বলতো বুকে গুলি মারবো, শীতলকুচি হয়েছিল, এত কিছু হওয়ার পরও খারাপ লাগে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব হারিয়ে গেল। সেই হারিয়ে যাওয়ার জন্যই কি আবার শ্রমিক ভট্টাচার্যকে মানে একবার সায়ন্তন বসুকে হারিয়ে পাঠিয়ে দেওয়া হলো, তারপর উনি রাজনীতি থেকে হারিয়ে গেলেন। এইবার কি বিজেপি শ্রমিকবাবুকে মানে ওই যে বিকেলবেলা বাইট ফাইট দেয়, এতে রোজ টিভি চ্যানেলে দেখা যাচ্ছে, এতে কি মনে হচ্ছে যে কেউ চায় যে 3,50,369 ভোটে হারা একটা ক্যান্ডিডেটে শ্রমিকবাবুকে সরিয়ে দিয়ে বিকেলবেলা সমস্ত বাইটগুলো তারা এসে টিভি চ্যানেলে দেবেন? আমি জানি না, এটা বিজেপির নিজস্ব ব্যাপার, হতেই পারে। কিন্তু এই যে শুভেন্দুবাবু বলছিল না যে সংখ্যালঘু মানুষ, নন্দীগ্রামে ভোটের সময় আপনি আপনার দেখুন বাইটগুলো একটু চালান, তাহলে বুঝতে পারবেন যে পরিষ্কার দাঁড়িয়ে বলেছিল আমরা 70 ওরা 30, এই 70 আর 30-এর গল্প যারা বলেছিল আমরা ওরা করেছিল, হিন্দু মুসলমান করেছিল, তাদের কি তার কথা বাংলার মানুষ মনে রাখে? তার মন ভুলে গেছে? তার কথা কি বাংলার মানুষ মনে রাখেনি? সবাই মনে রেখেছে, সংখ্যালঘু ভাইরাও মনে রেখেছে, হিন্দু ভাইরাও মনে রেখেছে, সব ধর্মের মানুষরা মনে রেখেছে। তাই শুভেন্দু অধিকারী সবাই জানে একটা গদ্দার, যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সমস্ত কিছু পেয়ে, তার পরিবার সমস্ত কিছু পেয়ে শুধুমাত্র ইডি সিবিআই হাত থেকে বাঁচার জন্য ভারতীয় জনতা পার্টিতে গেছে। কি বললো না বললো বসিরহাটের মানুষ, ওতে কিছু হয় না। কিন্তু হ্যাঁ, যেই দাঁড়াবে শ্রমিকবাবু দাঁড়ালে, মানে শ্রমিকবাবু রাজনীতি থেকে আবার হারিয়ে যে না যায় সায়ন্তন বসুর মতো, মন খারাপ হলো হারিয়ে গেল, এইটা যদি না হয়, এটাই একটু কামনা করতে পারি আমি, অন্য কিছু নয়। এইটাই আমার শুভ কামনা রইল। 3,50,000 দেখে দেখা যাক কত করা যায়।
বেশ বেশ, আসবো কংগ্রেসের কাছে। দুটি সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র ডায়মন্ড হারবার, বসিরহাট, সেখানেই বিজেপির দুই হেভিওয়েটকে পাঠানোর এই যে রাজ্য বিজেপির প্রস্তাব, এই প্রস্তাবের পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে বলে আপনাদের বিশ্লেষণ? দেখুন, আমি প্রথমেই বলেছি যে ওদের প্রার্থী তালিকা, ওরা কাকে প্রার্থী হিসেবে বাঁচবে, কাকে প্রার্থী হিসেবে দাঁড় করাবে, সেটা টোটালি ওদের বিষয়। এবং ওদের নিজেদের মধ্যে এত গোষ্ঠীদ্বন্দ্ব যেটা বললাম, মারামারি কাটাকাটি আমরা নিত্য দেখতে পাচ্ছি। এবার বিষয়টা হচ্ছে, এই শ্রমিক ভট্টাচার্য লড়েছিলেন আমাদের দমদম থেকে, আমি তার জন্য স্পেসিফিক্যালি জানি ওনার বিষয়ে অনেক কিছুই। তাই জন্য আমি বলছি যে উনি যে ওই যে মৃত্যুঞ্জয় বললো না, উনি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা বাইট দিতে আসেন এবং নিজেকে খুব ইন্টেলেকচুয়াল দেখান, খুব ইন্টেলেকচুয়াল বক্তব্য রাখেন। এই ইন্টেলেকচুয়াল বক্তব্যগুলো হয়তো হারিয়ে যাবে যদি উনি ওই রকম কোনো জায়গায় প্রার্থী হন। কারণ দমদমে দাঁড়িয়ে, দমদম যেখানে আপনারা জানেন যে 1989 সালে তপন শিকদার সেই সময় 90 দশক, সেই সময় দাঁড়িয়ে কিন্তু তপন শিকদার জয়লাভ করেছিলেন। এবং সেই সময় তপন শিকদারের জয়লাভ করার ফলে দমদমে কিন্তু মানে একটু হলেও বিজেপির একটু একটা জায়গা আছে, একটু সামান্য কিছু হলেও, যত সামান্য জায়গা কিন্তু হলেও আছে। কারণ সারা বাংলায় আমার মনে হয় না বিজেপির কোনো জায়গা আছে বলে, কিন্তু দমদমে কিছুটা হলেও সেই তৈরি জায়গাটা তপন শিকদারের জন্য আছে। এবং তপন শিকদার সত্যি কিছু ভালো ভালো কাজ করে গেছিলেন, যেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যখন শ্রমিক ভট্টাচার্য জিততে পারলেন না, সেখানে বসিরহাটে গিয়ে জিতবেন সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়, সেটা আশা করা খুবই ভুল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, বিজেপি যেই নোংরা তাসটা খেলছে 2024-এর আগে, যেই হিন্দুত্বের তাস নিয়ে খেলছে বিজেপি, সেই আরএসএস-এর মোহন ভাগবতী কিন্তু বলেছিলেন কি এই 2024-2023-এ দাঁড়িয়ে, যে এই হিন্দুত্বের তাস এবং নরেন্দ্র মোদী, এই দুটো দিয়ে কিন্তু 2024-এর ইলেকশন কিন্তু উতরানো যাবে না। এটা বিজেপির মাথায় রাখা উচিত। কারণ এই হিন্দুত্বের তাস দিয়ে 1% অফ ভোট তারা তাদের দিকে নিতে পারে, কিন্তু পুরো সারা ভারতবর্ষের মানুষের যারা কিনা খাদ্য, শিল্প, বাসস্থান, বস্ত্র, চাকরি, আজকে শিক্ষা, স্বাস্থ্য, এগুলোর জন্য লড়াই করছে, সেই মানুষগুলোর মনে কিন্তু পেনিট্রেট করতে পারবে না। এটা কিন্তু মনে রাখতে হবে। অবশ্যই আমি আসবো স্বপন মণ্ডলের কাছে। আজকে শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে বলেছেন যে যারা হিন্দু তারা বলুন জয় শ্রীরাম, যারা মুসলিম তারা বলুন ভারত মাতা কি জয়, আপনাদের জয় শ্রীরাম বলতে হবে না, নো প্রবলেম। কি মনে হচ্ছে, মানে এই জায়গাটা দিয়েই কি পেনিট্রেট করতে চাইছেন? যে কথাটা বললেন সুস্মিতা বিশ্বাস, ঠিক এভাবেই কি বসিরহাটের মতো একটি সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে পেনিট্রেট করতে চাইছে বিজেপি? কি মনে করেন আপনারা? দেখুন, এই শুভেন্দু অধিকারী সম্বন্ধে বলতে গেলে আর কি, যে এখন পশ্চিমবাংলায় যে যত স্বচ্ছ নেতা আর কি, মানে স্বচ্ছ মানে বুঝতেই পারছেন কীভাবে স্বচ্ছ আর কি, সে এই চাকরি দুর্নীতি থেকে আরম্ভ করে সব কিছুতে এই শুভেন্দুর নাম জড়িয়েছিল। সে এখন নামাবলী গায়ে দিয়ে, হ্যাঁ না ওইটা ইচ্ছে করেই বলছি আমি, মানে স্বচ্ছটা হচ্ছে ওই অর্থেই স্বচ্ছ আর কি। এরকম স্বচ্ছ লোকই তো বিজেপি নিয়েছে, ওয়াশিং মেশিনে পরিষ্কার টরিষ্কার করে আর কি। হ্যাঁ, আর পৃথিবীর কত দামি সবচেয়ে বেশি ওয়াশিং মেশিন বিজেপির অফিসে পাওয়া যায়। তো সেই শুভেন্দু অধিকারী যদি ওই বসিরহাটে দাঁড়িয়ে সংখ্যালঘু মানুষের মনে জয় করার চেষ্টা করেন, কোনো মতে তিনি পারবেন না জয় করতে, কারণ তার বিশ্বাসযোগ্যতা একবারে তলানিতে ঠেকেছে। আর এই চাকরি দুর্নীতি নিয়ে যে প্রশ্নটা উঠছে এখন পশ্চিমবাংলার আকাশে বাতাসে, এর অন্যতম কারিগর কিন্তু এই শুভেন্দু অধিকারী ছিল। দুটো মেদিনীপুরে খোঁজ নিয়ে দেখবেন আপনি, যে কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো যেগুলো আছে, সেই ব্যাঙ্ক যে মানে দেউলিয়া হয়ে গেছে অধিকাংশ ব্যাঙ্ক, সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই দেউলিয়া হয়ে গেছে। এই ধরনের ব্যক্তিকে নিয়ে যদি বিজেপি মুখ করে, তাহলে সেই বিজেপি যে মুখ থুবড়ে পড়বে আগামী দিনে, এটা অস্বীকার কোনো জায়গা নেই। বরং যে চালাকিটা করছে, আমি যেটা বলছি, এই যে শ্রমিক ভট্টাচার্যের কথা আপনারা বলছিলেন, শ্রমিক ভট্টাচার্যের তো সত্যি কথা বলতে কোনো মাস বেস নেই, মানে জীবনে কোনোদিন মাস লিডার কোথাও ছিল, কোনো গণসংগঠনের নেতা ছিল আমরা কোনোদিন দেখিনি। ওই টেলিভিশনে মুখ দেখিয়ে একটা টিকিট পেয়েছিল এবং অ্যাক্সিডেন্টাল এমএলএ হয়েছিল আর কি। এইসব মানুষের কোনো গ্রহণযোগ্যতা নেই। অধিকাংশ বিজেপি নেতা তারা শুধু টেলিভিশনে ভেসে থাকতে চায়, মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই, আর রাম রাম মরা এইসব করেই কিন্তু ভোটে জিততে চায়, এছাড়া মানুষের ইস্যু নিয়ে কিন্তু কোনোদিন লড়াই করে না। আসবো আশিস চট্টোপাধ্যায়ের কাছে, আমাদের পলিটিক্যাল এডিটর। এই যে ধরুন আমরা দেখতে পাচ্ছি দমদমে থাকাকালীন শ্রমিক ভট্টাচার্য তাও 38% পেয়েছিলেন, যেটা সায়ন্তন পেয়েছিলেন 30%-এর আশেপাশে। তো এই জায়গা থেকে শ্রমিক ভট্টাচার্যকে তুলে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত রাজ্য বিজেপির প্রস্তাব অনুযায়ী, আপনি সেটাকে কিভাবে দেখছেন, কিভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, দমদমে শ্রমিক না খুব একটা খারাপ লড়াই দেননি, বলতে পারা যেতে পারে। ওই 2019-এর বাজারে ভালোই লড়েছিল। তারপরের যে বছরগুলো কেটেছে, বিজেপির মধ্যে কিন্তু বিজেপির গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে। আপনি যদি লক্ষ্য করেন, মাঝে মধ্যেই দলের মুখপাত্র হিসেবে শ্রমিক যা বলেন,
আর বাইরে মাঠে ময়দানে শুভেন্দু যা বলেন তার মধ্যে কিন্তু ফাইন টিউনের ফারাক হচ্ছে, অনেক ফারাক হচ্ছে। হয়তো কোনো একটা জিনিস শ্রমিক যেভাবে বলেন একটু নরম করে একটু একভাবে, আর যে ইস্যুগুলোকে সামনে আনতে চান শুভেন্দু তার থেকে একটু অন্যভাবে বলেন, একটু তীব্র আক্রমণাত্মক, সত্য মিথ্যে মেশানো, একটা অন্যরকম মানে আগ্রাসন নিয়ে শুভেন্দু আক্রমণ করে। আসলে আমি আপনাকে একবার থামাচ্ছি। এই যে দুটি কেন্দ্র নিয়ে আলোচনা চলছে, সেই দুটি কেন্দ্র নিয়ে আলোচনার প্রেক্ষিতে আমরা প্রথমে দিলীপ ঘোষকে নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু এই যে রাজ্য বিজেপির এই যে প্রার্থী তালিকা সংক্রান্ত যে প্রস্তাব কলকাতা টিভির হাতে এসেছে, সেই সংক্রান্ত খবর সম্প্রচারের পর দিলীপ ঘোষ তার কেন্দ্র যে ডায়মন্ড হারবারে হচ্ছে সে বিষয়ে তিনি কি অভিমত দিচ্ছেন আমরা একবার শোনাবো তার প্রতিক্রিয়া। প্রার্থী তালিকায় আপনার নামটা দেখা যাচ্ছে ডায়মন্ড হারবার। কোনো প্রার্থী তালিকা এখন বিজেপির বেরোয়নি। যে কেউ বার করে দিয়ে বিজেপির নামে চালিয়ে দেবে নাকি? বিজেপির দেউলিয়া পার্টি নাকি যে ইচ্ছা করে দেবে? দাদা, লোকসভার ভোটে কাঠি পড়লো বলে কতটা নির্ভরতা রয়েছে যে 35টা আসন দিয়ে? গতবারে 22টা টার্গেট ছিল, যেভাবে 18টা জিতেছিলাম, এবারও 30টা-35টা টার্গেট দেওয়া হয়েছে, সেভাবেই পৌঁছবো। দেখা যাচ্ছে যে লক্ষ্মী ভান্ডারের টাকা প্রথম অবস্থায় সরকার প্রথম যেভাবে যে ডেটগুলোতে দিত সেই ডেট কিন্তু এক্সপায়ার হয়ে যাওয়ার ফলে যারা লোকাল পঞ্চায়েতের সদস্যরা রয়েছে তাদেরকে কিন্তু অনেক সময় কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। পাড়ার যারা মায়েরা রয়েছে লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু সময় মতো পাচ্ছেন না। কি কারণে? খালি ইলেকশনের দিকে তাকিয়ে যদি কেউ প্রজেক্ট নেয় না, এরকমই হয়। যে প্রজেক্টের না আগে না পিছে, টাকার সোর্স কি, তাকে কি বাজেটের মধ্যে রাখা হয়েছে তার জন্য? আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাংসদ দিলীপ ঘোষের বক্তব্য শোনালাম। আমি এই বিষয়ে আশিস চট্টোপাধ্যায়ের বিশ্লেষণ অবশ্যই শুনবো, কিন্তু তার আগে নিয়ে নেবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে। আসবো পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের কাছে। আশিস দা, কি মনে হয় এই যে দিলীপ ঘোষ বলছেন যে এরকম কোনো তালিকার অস্তিত্ব নেই, খুব স্বাভাবিকভাবেই তার রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের একটা প্রস্তাবিত প্রার্থী তালিকা মিডিয়ার হাতে চলে যাওয়া অবশ্যই সেটা তার পক্ষে খুব একটা সম্মানজনক নয়, তিনি অস্বীকার করবেন, খুবই স্বাভাবিক। কিন্তু তার পাশাপাশি তার নামটা যে ডায়মন্ড হারবারে চলে যাওয়া, সেই বিষয়ে তার বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, দিলীপ বাবু যেটা বলেছেন খুব ইন্টারেস্টিং, আমরা সকলেই দেখলাম। তাতে কিন্তু এই যে আমরা কলকাতা টিভিতে যেটা একটা খসড়া প্রার্থীদের নাম টাম দেখাচ্ছি, সেটাকে উনি প্রায় মেনেই নিলেন। দিলীপবাবু কি বলেছেন? দিলীপবাবু বলেছেন বিজেপির কোনো প্রার্থী তালিকা প্রকাশিত হয়নি তো। সঠিক, আমরাও তো বলিনি যে প্রকাশিত হয়েছে প্রার্থী তালিকা। আমরা তো এটাও বলিনি কলকাতা টিভিতে যে এটাই চূড়ান্ত প্রার্থীর নাম। সবাই জানে দলগুলোর মধ্যে, ফ্রন্টগুলোর মধ্যে নানা নাম নিয়ে নাড়াচাড়া হয়, নানা রকম আলোচনা হয়, নানা ইনপুট নেওয়া হয়, এবং অবশেষে দলের কোনো একটা স্তর থেকে, লোকসভার ক্ষেত্রে দিল্লি সর্বভারতীয় স্তর থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়, তারপরে প্রার্থী তালিকা প্রকাশিত হয়। দিলীপবাবু কিন্তু একবারও বলেননি যে গোটা ব্যাপারটা ঠিক নয়। তিনি শুধু বলেছেন বিজেপির কোনো প্রার্থী তালিকা প্রকাশিত হয়নি। আমরাও তাই বলছি, এটা বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকা নয়, এটা একটা আলোচনা। সেই আলোচনার থেকে বিজেপির মনোভাবটা আন্দাজ করা যায়। সুতরাং খুব ভালো হয়েছে যে দিলীপবাবুর এই বাইকটা আমাদের সাংবাদিক বন্ধু আনতে পেরেছেন, যার থেকে আমরা কিন্তু এটার একটা মান্যতা আজকে পেয়ে গেলাম আর কি। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কেন্দ্রে, সেখানে সেই কেন্দ্রে জন বার্লার নাম প্রস্তাব করা হয়েছে। এই জন বার্লা এমনই একটি নাম যে জন বার্লা কিন্তু এর আগে বারংবার তিনি বঙ্গ বিভাজনের কথা বলেছেন। তিনি একসময় উত্তরবঙ্গে বসে বঙ্গ বিভাজনের কথা বলছেন, আর রাজ্য নেতৃত্ব কলকাতায় বসে যখন সাংবাদিক সম্মেলন করছে তখন তারা বারবার বলছেন বিজেপি রাজ্য ভাগ চায় না। তারপরে ঠিক সেই জন বার্লাকেই কিন্তু আলিপুরদুয়ার কেন্দ্রে এখনো পর্যন্ত রাজ্য বিজেপির পক্ষ থেকে প্রস্তাবিত প্রার্থী হিসেবে নাম রাখা হয়েছে। আমি আসবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পালের কাছে। মৃত্যুঞ্জয়, কিভাবে দেখছেন এই জন বার্লাকে প্রার্থী করা নিয়ে? প্রসঙ্গত উল্লেখ্য যে এই 7টি কেন্দ্র কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনেও বিজেপি তাদের হাতেই রাখতে পেরেছে। দেখুন, আপনি যদি 19-এর ভোটের নির্বাচন দেখেন তাহলে নিশ্চিতভাবে বিজেপি আমরা যে এক্সপেকটেশন করেছিলাম তার চেয়ে মানে অপ্রত্যাশিতভাবে ভালো রেজাল্ট করেছিল।
কিন্তু তারপরে আমরাও তো একটা রাজনৈতিক দল, আমরাও যখন প্রত্যেকটা নিজেদের নিয়ে ভাবনা চিন্তা কাটা ছেঁড়া আমাদের রাজনৈতিক কর্মসূচি নিই, দিদিকে বলো থেকে আরম্ভ করে কোথায় কোথায় আমাদের ভুল হচ্ছে। তারপরে দেখুন 2021 সালে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী জেপি নাড্ডাজি একের পর এক আসে, কিন্তু তারপরেও একবার 200 পারের জায়গায় আমরা কিন্তু 213টা আসন নিয়ে আমরা জয়লাভ করি, ক্ষমতায় আসি। তার মানে এরপরেও যদি উপনির্বাচনগুলো দেখেন, আসানসোল লোকসভা উপনির্বাচনে আমরা 1.5 লাখ ভোটে হারা সিট আমরা 3 লাখ ভোটে জিতেছি। আপনি যদি দেখেন যে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত আপনি ধূপগুড়িতে আমরা বিজেপি জেতা সিট আমরা কিন্তু জিতলাম। তো এই এবং জেতার কিছুদিন আগে আমাদের ওখানে একজন নাকি বিশাল বড় পরিবার, তারা মানে বিশাল তাদের ভোট, তারা আবার বিজেপিতে চলে গেল, কিন্তু এই গদ্দাররা চলে গেল, কিন্তু তারপরও মানুষ আমাদের ভোট দিল। তারপরে মানে নর্থ বেঙ্গলেও যেই ব্যাপারটা ছিল আমরা কিন্তু জিতছি। আপনি উপনির্বাচন দেখুন দিনহাটাতে উপনির্বাচনে আমরা কত ভোটে জিতলাম। তাহলে একের পর এক উপনির্বাচনে আমরা কিন্তু বিপুল ভোটে জয় পাচ্ছি। মানুষ বুঝতে পেরেছে যে ভারতীয় জনতা পার্টির সাথে থাকা যায় না। যারা 19-এ ভুল করেছিল বা যারা 21-এ মনে করেছিল বিজেপিকে ভোট দেওয়া যায় ধর্মের ভিত্তিতে, তারা কিন্তু ফিরে আসছে তৃণমূল কংগ্রেসের দিকে। এটা আমাদের দলের পক্ষে একটা পজিটিভ সাইন। বাংলার মানুষ আমাদের দিকে আশীর্বাদ করছে। তাই জন বাল্লা যারা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রকাশ্যে বলছে যে উত্তরবঙ্গ ভাগ করতে হবে, আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে পশ্চিমবঙ্গে একটাই বঙ্গ, পশ্চিমবঙ্গ, না উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ। এই যে ডিফারেন্সটা মানুষের কাছে পৌঁছচ্ছে, এবং এই পৌঁছচ্ছে বলেই কিন্তু মানুষ আমাদের সাথে আরো বেশি করে আসছে। আর একটা কথা বলি, আমি একটা কথা আবারও বলবো, এই যে আপনি দিলীপবাবু বললেন গভীর চক্রান্ত হচ্ছে বিজেপির মধ্যে, যদিও ওটা দলীয় বিষয়। এই দিলীপবাবুকে, শ্রমিকবাবুকে, এদের সরানোর যে গভীর চক্রান্ত, আমি তৃণমূল কংগ্রেসের থেকেও আমি এই চক্রান্তের বিরোধিতা করছি, না বলে পাচ্ছি না। এটা না হয় কাম্য, এই চক্রান্তগুলো না হয় কাম্য। 3.5 লাখ ভোটে হারা সিটগুলোতে মানে এই শ্রমিকবাবুকে, দিলীপবাবুকে পাঠানো এটা ঠিক নয়। বেশ, আসবো কংগ্রেসের কাছে। আপনার কাছে যেটা প্রশ্ন, যে উত্তরবঙ্গে বরাবরই কংগ্রেসের একটা ভালো ভিত্তি ছিল, এবার সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গটা কিন্তু আপনাদের হাত থেকে কার্যত ছিনিয়ে নিয়েছে 2019-এর ভোট যদি আমরা দেখি। সেক্ষেত্রে এই জন বার্লা, যার একটা প্রাথমিক পরিচয় রয়েছে যে তিনি একেবারে চা শ্রমিকদের সঙ্গে তার যোগসাজশ বেশি এবং সেই সংগঠন করেই বড় হওয়া একজন নেতা, কিভাবে মোকাবিলা করবেন? দেখুন, এইটা তো সত্যি উত্তর ভারতে কংগ্রেস যথেষ্ট স্ট্রং এবং এখনো স্ট্রং। হ্যাঁ, উত্তরবঙ্গের কথাই বলছি। তা উত্তরবঙ্গে যথেষ্ট স্ট্রং এবং আমরা এখনো পর্যন্ত বলছি আমরা ভালো জায়গায় আছি উত্তরবঙ্গে। রায়গঞ্জ, আপনার দার্জিলিং, তারপরে হচ্ছে মুর্শিদাবাদের 3টে, তারপরে হচ্ছে আপনার মালদা, আমরা মোটামুটি একটা ভালো জায়গায় রয়েছি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবার এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই, বিজেপি গত নির্বাচনগুলোতে উত্তরবঙ্গে ভালো ফল করেছে। আপনি নিজে বললেন যেই জন বার্লাকে তারা প্রার্থী করছে, সেই জন বার্লা বারংবার বাংলাকে দ্বিধাবিভক্ত করার কথা বলেছে, কারণ এরা বিভেদের রাজনীতিতে বিশ্বাসী, এরা বিভেদের রাজনীতি করে এবং উত্তরবঙ্গের মানুষকে এইটাই দেখাচ্ছে বারংবার যে বঙ্গটাকে দুটো ভাগে ভাগ করে দেওয়ার যে তাদের যে পরিকল্পনা, সেইটা দেখিয়েই উত্তরবঙ্গের মানুষকে এরা ভুলিয়ে রাখছে এবং এইটা কিন্তু বারংবার প্রমাণিত হয়েছে। এবং নিশীথ প্রামাণিকের মতো লোকেরা যারা ওই সোনার দোকানে লুটফুট ডাকাতি ফাকাতি করে, তারা হচ্ছে তাদের নেতামন্ত্রী। তা সুতরাং সেই জায়গা তো সত্যি ভাববার বিষয় আছে যে বিজেপি আদৌ আগামী দিনে কতটা সেখানে দাগ কাটতে পারবে। এবং একটা অদ্ভুতভাবে আমি একটু অঙ্কুর, এইটা না বললে আমি পারছি না, আজকে এবং কালকে পরশু আমি এই 3 দিন ধরে দেখছি যেভাবে রাম মন্দির নিয়ে টিভিতে যেভাবে যা চলছে এবং যেভাবে আমি আপনারই বক্তব্য সেই ইস্যুতে, ঠিক আছে আমি সেটা পরে বলছি। ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি সেই আলোচনায়, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যখন আমরা রাজ্য রাজনীতিতে এই বিজেপির প্রস্তাবিত প্রার্থী তালিকা নিয়ে আলোচনা করছি এবং যেখানে বারংবার একটি বিষয় উঠে আসছে যে সংখ্যালঘু অধ্যুষিত বিভিন্ন কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সেক্ষেত্রে ভোটে জেতার কৌশল কি হতে পারে, যেখানে বারংবার উঠে আসছে হিন্দুত্বের কথা, যেটা একটু আগে কংগ্রেসের মুখপাত্র তুলে আনলেন সেই রাম মন্দিরের প্রসঙ্গ। আজ সেখানে অযোধ্যায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেছেন, মহর্ষি বাল্মীকি এয়ারপোর্ট থেকে শুরু করে অযোধ্যা জংশন। সেখানে প্রধানমন্ত্রী
ঠিক কি বলেছেন, কি বার্তা দিয়েছেন, আমরা আগে একবার শোনাই দর্শকদের। आज यहाँ विकास की भव्यता दिख रही है, तो कुछ दिनों बाद यहाँ विरासत की भव्यता और दिव्यता दिखने वाली है। यही तो भारत है, विकास और विरासत की यही साझा ताकत भारत को 21वीं सदी में सबसे आगे ले जाएगी। আপনারা শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য। বিরাসত আর বিকাশ, ঐতিহ্যের উত্তরাধিকার এবং তার সঙ্গে সঙ্গে উন্নয়ন, এই দুটি কথার উপরেই ভরসা রাখছেন প্রধানমন্ত্রী। আসবো কংগ্রেসের কাছে। এই ঐতিহ্যের উত্তরাধিকার মানে ঐতিহ্যটা বোধহয় হিন্দুত্বের ঐতিহ্যের কথাই অন্তত প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে। আপনি কি মনে করছেন? হিন্দুত্বের ঐতিহ্য তো অবশ্যই ওই মোদির গ্যারান্টি, মানে মোদির বিরাসত, মোদি কা বিরাসত। দুদিন মধ্যে বলবে, দাঁড়াও, মোদি কি গ্যারান্টির সাথে মোদি গ্যারান্টির কথা যখন বলেছে মোদি কি বিরাসতও বলবে। তা যাই হোক, এবার আমি একটা কথা বলতে চাই যে আজকে ওই ফ্ল্যাগ অফ করছিলেন 8টা ট্রেনের, দেখলাম 6টা বন্দে ভারত আর 2টো অমৃত ভারত। যখন ট্রেন অ্যাক্সিডেন্টগুলো হয় তখন কিন্তু ওনাকে দাঁড়িয়ে তার লাইবিলিটিসগুলো নিতে হবে। আজকে যেইভাবে উনি উদ্বোধন করেছেন, দাঁড়িয়ে যেইভাবে আজকে ট্রেন উদ্বোধন হলে উনি যেই ক্রেডিট নিচ্ছেন, দ্যাট ক্রেডিট গোস টু নরেন্দ্র মোদি। ট্রেন উদ্বোধন হলে তাহলে এইটাও কিন্তু ডিসক্রেডিটটাও ওনার প্রাপ্য না। আমার প্রশ্ন হচ্ছে কি, এই যে আপনারা এখনো পর্যন্ত এই হিন্দুত্বের মোকাবিলা কিভাবে হবে তা কিন্তু এখনো পর্যন্ত আচ্ছা, আমাকে তুমি অঙ্কুর একটা জিনিস বলো, একটা মন্দির প্রতিষ্ঠান কিংবা একটা সেন্ট্রাল ভিস্তা প্রতিষ্ঠান, সেটা তো একটা ইতিহাস হতে পারে না। কি করে একটা ইতিহাস হয়? ইতিহাস সেদিন হয়েছিল যেদিন 200 বছরের ব্রিটিশ সাম্রাজ্যকে ধ্বংস করে এই ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল। বিষয়টা তা না, এই আপনি বলছেন ইতিহাস তৈরি হয় না একটা মন্দির তৈরি করলে, কিন্তু পইতে পড়ে রাহুল গান্ধীকে ঘুরে বেড়াতে হয়। কেন ঘুরে বেড়াতে হয়? একটু বলতে দাও। আর তারপরে ইতিহাস তৈরি হয় তখন যখন ভারতবর্ষের বুকে একের পর এক এইমস হয়, আইআইটি হয়, ইসরো হয়। ইতিহাস হয় তখন যখন সবুজ বিপ্লব হয়। ইতিহাস হয় তখন যখন রাজীব গান্ধী দ্বারটা খুলে দেন। রাজীব গান্ধী যখন দ্বারটা খুলে দেন কিনা, যখন পাকিস্তানকে দুভাগ করে, যখন আপনি কথা তো আপনার কাছে উত্তর নেই, তার মানে আপনার কাছে উত্তরটা নেই, তার মানে আমি এতক্ষণ উত্তর সময় দিলাম, আপনি অন্য ইতিহাসের কথা বলছেন। এটা হচ্ছে হিন্দুত্ব কিংবা মুসলিম, এই ধর্ম জাতিভেদের মাধ্যমে যে রাজনীতি বিজেপি করতে চাইছে তার আমরা ঘোর বিরোধী। আমরা ইউনিটি ইন ডাইভার্সিটির উপর বিশ্বাস করি, আমরা জাতীয়তার মধ্যে ঐক্যের কথা বিশ্বাস করি। তাই নিয়ে আমাদের আগামী দিনে এই হিন্দুত্বের মোকাবিলায় আপনাদের রাস্তাটা কি? দেখুন, হেতায় আর্য, হেতায় অনার্য, হেতায় দ্রাবিড় চীন, শখ হুন্দল পাঠান মুঘল এক দেহ হলো লীগ। এটাই হচ্ছে আমাদের বিরাসত। আর নরেন্দ্র মোদী যে বিরাসতের কথা বলছেন, সেই বিরাসতটা হচ্ছে আরএসএসের বিরাসত, সেটা হচ্ছে হিন্দু মহাসভার বিরাসত, সেটা হচ্ছে বিজেপির বিরাসত। মানে হচ্ছে ভারতবর্ষকে বিভাজিত করা, মানুষে মানুষে বিভাজন, বর্ণে বর্ণে বিভাজন, ধর্মে ধর্মে বিভাজন, ভাষায় ভাষায় বিভাজন। সেই বিভাজনের যে বিরাসতের কথা বলছেন আজকে মোদী ওখানে দাঁড়িয়ে, আমরা অত্যন্ত খুশি হতাম 2014 সাল থেকে। যদি আজকে নরেন্দ্র মোদী খারাপ কথা বলছেন, আপনি মোকাবিলা করবেন কি দিয়ে? মোকাবিলা করব ভালোবাসার কথা বলে, মানুষে মানুষে ভালোবাসা। মানে যেটা রাহুল গান্ধী বলছেন মহব্বত কি দুকান, মহব্বত কি দুকান যিনি বলছেন তাকে তো পইতে পড়ে ঘুরে বেড়াতে হচ্ছে। তিনি কি বলছেন? আমরা বামপন্থীদের কথা বলতে পারি। আমি ব্যাখ্যাটা যদি এইভাবে দিদি আমাকে বলছি, তাহলে কিন্তু ব্যাখ্যাটা আবার অন্যভাবে হবে। আমার পইতে পড়ে রাম মন্দির ঘুরে বেড়াচ্ছে, এটা কি ধরনের কথা? পইতে পড়ে যেমন মন্দিরে যাচ্ছে, সেমন গুরুদ্বারাও যাচ্ছে, সেটা মসজিদেও যাচ্ছে। সেটা বলো, পইতে পড়ে দেখানো প্রয়োজন কেন বললো? যে দল বারংবার ধর্ম নিরপেক্ষতার কথা বলে, সে তো প্রকল্পের কথা বলবে, কর্মসূচির কথা বলবে। হঠাৎ করে পইতে দেখানোর প্রয়োজনটা কেন? যেই রাম নাম দিয়ে রাজনীতি করতে হয়, যে মানুষ মরলে রামের নাম উচ্চারণ হয়, রাম তো মানুষের মরণে। আপনাদের কাছে তো নেই অন্য তোমরা তো সেই মিডিয়াগুলো এটাকে সাহায্য করছো। আমরা কেন সমাজে মতো মিডিয়ারা কিছু গতি মিডিয়া সাহায্য দেখাচ্ছি কাজে, আমরা তো শুধু দেখাচ্ছি করছে তাদের। আর মৃত্যুঞ্জয় পালের কাছে, মৃত্যুঞ্জয়ের যেটা প্রশ্ন, এই যে বিরাসতের কথা বলা হচ্ছে, বিকাশের কথা বলা হচ্ছে, যে বিকাশের কথা আমরা শুনেছিলাম 2 কোটি চাকরি থেকে শুরু করে 15 লক্ষ টাকা আদায় করা বা আরো অনেক বিকাশের কথা আমরা শুনেছিলাম, সেই বিকাশগুলো হয়নি বলেই কি বিরাসতের বেশি জোর? কি মনে হয়? দেখো, প্রথম কথা হলো 2 কোটি চাকরি
তার সাথে তুমি যেটা বললে 15 লক্ষ টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট, তার সাথে আরেকটা জিনিস মনে করতে হবে যে ডিমনিটাইজেশনের সময় এই নরেন্দ্র মোদীজি আমাদের মানে মিডিয়ার সামনে এসে বলেছিল যে আমাকে মাত্র 50টা দিন দিন, 50টা দিন দেওয়ার পরে আমি যদি আপনাদের কাছে মানে কালো টাকা উদ্ধার করে না দিতে পারি, দেশ থেকে সন্ত্রাসবাদ যদি মুছে দিতে না পারি, আপনারা যা বলবেন তা মাথা পেতে নেব। তো 50 দিন গেছে, 50 দিন যাওয়ার পরে অনেক বছর কেটে গেছে, এখনো কাশ্মীরে সন্ত্রাসবাদীরা হামলা করছে। গত বছর সবচেয়ে বেশি কালো টাকা উদ্ধার হয়েছে যেই রাজ্যটার থেকে, তার নাম হলো গুজরাট। তাহলে উনি ওনার প্রতিশ্রুতি কি রক্ষা করেছে সেটা আমরা ভারতবর্ষের মানুষ দেখতে পাচ্ছি। ভারতবর্ষের আনএমপ্লয়মেন্ট রেট থেকে আরম্ভ করে ভারতবর্ষ কিভাবে পিছিয়ে পড়েছে। তুমি যে কথাটা বললে, দেখুন রাম মন্দির নিয়ে বা রাম নিয়ে যে ওরা যে প্রচার করছে, এটা তো খুব স্বাভাবিক, ভারতীয় জনতা পার্টি প্রচার করবেই। কিন্তু মুশকিল হলো রাম আমাদের ভগবান, রাম আমরা মন্দিরে গিয়ে পুজো করতে পারি, কেউ যদি রাম মন্দিরে যায় যাবে, কেউ যদি অযোধ্যায় যায় যাবে, কেউ যদি পর্যটক হিসাবে অযোধ্যায় যায় যাবে। আমার যদি মনে হয় আমি কলকাতায় আমার বাড়িতে রামের পুজো করব বা অন্য দেবতার পুজো করব হিন্দু হিসাবে, সেটা আমার ব্যক্তিগত। তৃণমূল কংগ্রেস কিন্তু রাম মন্দির কেন, তৃণমূল কংগ্রেস আমরাও কিন্তু আমাদের সরকারের সময় দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক করেছি, দক্ষিণেশ্বরের মন্দিরের উন্নয়ন করেছি, কালীঘাটের মন্দির থেকে কোচবিহারের মদনমোহন মন্দির, তারকেশ্বরের মন্দির, জগন্নাথ মন্দির করছেন, হনুমান জয়ন্তীটা করেছেন। আমাকে বলতে দিন, বলছি যে হ্যাঁ জগন্নাথ মন্দিরও করছি, আমরা জগন্নাথ মন্দিরও করছি। আমি তো বলছি আপনার বলতে হবে না, আমি বলছি আপনাদের বলতে হবে। শুনি আচ্ছা শোনা যাচ্ছে, আমি না বাইরে থেকে আছি না, আপনি কি বলছেন বুঝতে পারছি না, আপনার কথাটা কানে আসছে, ডিস্টার্ব হচ্ছে, আমিও ডিস্টার্ব হচ্ছি, আপনিও হয়তো ডিস্টার্ব হচ্ছেন। যাই হোক, বলছি যে আমরা জগন্নাথ মন্দিরও করছি, ঠিক তো আমি বলছি যে আমরা কিন্তু সেটাকে কোনোদিনও ভোটে রাজনীতিতে আনছি না, নির্বাচনী ইস্তাহারে দিচ্ছি না, আমরা এইটা নিয়ে ভোট নির্বাচনের পরে রামের নামটা ভোটের রাজনীতিতে এসছে ভারতে। এক মিনিট, রামের নামটা ভোটের ময়দানে এনেছে এরাই, কিন্তু আমার ভয় হয় অঙ্কুরদা, সত্যি ভয় হয়, এই রাম জয় শ্রীরাম বলে বলে তাবড়ে জানসারির মতো পিটিয়ে মারবে না তো। 2 বছর আগে মধ্যপ্রদেশের সেই বৃদ্ধ মানুষটাকে, যাকে জয় শ্রীরাম বলো জয় শ্রীরাম বলে যেভাবে পিটিয়ে মারা হচ্ছিল, আমরা সেই ছবি দেখেছি। নর্থ ইস্টে 9 জনকে পিটিয়ে মারা হলো, আমরা জয় শ্রীরাম বলে দেখেছি। গত বছর নয়ডাতে মোহাম্মদ সৌরভকে পিটিয়ে মারা হলো জয় শ্রীরাম বলে, আমরা সেই ছবিও দেখেছি এবং সেই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। ভাবো, একজন মানুষকে জয় শ্রীরাম বলতে হবে বলে পেটানো হচ্ছে, কিন্তু মোকাবিলার পথটা কি তার মানে হিন্দুত্বই? মুখে জয় শ্রীরাম সেটা পাচ্ছি না। না, একদমই নয়, মোকাবিলার পথটা উন্নয়ন। তুমি পশ্চিমবঙ্গে আমরা কি বলে ভোট চাই? আমরা বলি কন্যাশ্রী, আমরা বলি বুঝলাম মোকাবিলার পথটা উন্নয়ন। আমি আসবো আশিস চট্টোপাধ্যায়ের কাছে। আশিস চট্টোপাধ্যায়ের কাছে আমার প্রশ্ন, এই যে হিন্দুত্বের যে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুরো বিজেপির সমস্ত নেতৃত্ব, তাকে মোকাবিলা করার মতো বিরোধী রাজনৈতিক দলগুলি কতটা এগিয়ে আসতে পেরেছে, তারা কতটা কোন কোন অস্ত্র দেখাতে পেরেছে বলে আপনি মনে করেন? দেখুন অঙ্কুর, আজকে প্রধানমন্ত্রী যে বক্তৃতা দিয়েছেন তার মধ্যে 3টে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, আমি সেটা আগে বলি। সেটা হচ্ছে যে কয়েক বছর আগে থেকে নরেন্দ্র মোদী বলছিলেন যে আমাদের চাই সবকা বিকাশ, সবকা বিশ্বাস। সবকা বিশ্বাস বলতে, বিশ্বাস বলতে মনে করা হচ্ছিল যে সমস্ত ধর্ম সম্প্রদায়ের বিশ্বাস অর্জন করতে তারা চাইছেন। আজকে সেখান থেকে তার আওয়াজ 180 ডিগ্রি ঘুরে গেছে। তিনি বলছেন বিরাসত আর বিকাশ। বিরাসত কি? অযোধ্যায় দাঁড়িয়ে বলছেন রামের ঐতিহ্য, রামায়ণ এবং হিন্দুত্ব, এটাই হচ্ছে আমাদের বিরাসত। সুতরাং সবকা বিশ্বাস থেকে সরে বিরাসতে এলেন উনি। 2, উনি ওখানে এই রামকে কেন্দ্র করে নানান যাত্রা বা উপাসনার কথা বলছিলেন এবং তখন উনি বৌদ্ধ ধর্মের নানা তীর্থস্থানের কথা বলেন, জৈনদের নানা তীর্থস্থানের কথা বলেন, শিখদের নানা তীর্থস্থানের কথা বলেন, ইত্যাদি নানান ধর্মের তীর্থস্থানের কথা বলেন। কিন্তু এদেশে সবথেকে বড় সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমদের নামটা পর্যন্ত উচ্চারণ করলেন না। এ থেকে বোঝা যায় যে সবকা বিশ্বাস থেকে সরে এসে এখন তীক্ষ্ণ সাম্প্রদায়িকতার দিকে তিনি যাচ্ছেন। 3rd পয়েন্ট হচ্ছে, গত 100 বছর ধরে যারা ওখানে রাম জন্মভূমির মন্দির তৈরি করতে চান বা ওই রামানন্দী সম্প্রদায় থেকে পুরনো আমল থেকে, তারা স্লোগান দিতেন জয় শ্রীরাম। শ্রীরাম
কথাটা লক্ষ্য করার বিষয়, কেননা তুলসীদাসী ঐতিহ্য বা হিন্দি স্পিকিং লোকেদের কথাটা হচ্ছে সিয়ারাম। সিয়ারাম বাংলায় আমরা বলি সীতারাম। এই যে সিয়া বা সীতা এটাকে ফেলে দিয়ে শ্রীরাম কথাটার ওপরে ওরা কনসেন্ট্রেট করেছিল। একটা পুরুষতান্ত্রিক ব্যাপারও এর মধ্যে আছে এবং সীতাকে সরিয়ে দেওয়া হয়েছিল। আজকে নরেন্দ্র মোদী সেখান থেকে ঘুরে গেছেন, ঘুরে গিয়ে তিনি স্লোগান দিয়েছেন সিয়াবার রামচন্দ্র কি জয়। অর্থাৎ এই যে ভোটারদের অর্ধেক মহিলা, তাদেরকে সরাসরি অ্যাড্রেস করবার জন্য তিনি বলেছেন সিয়াবার রামচন্দ্র কি জয়। বিরোধী দলগুলো কি করবে? কিছু বিরোধী দল তারা রাম মন্দিরের উদ্বোধনে যাবে না বলে ঘোষণা করেছে, কিন্তু কিছু বিরোধী দল মনে করছে উগ্র হিন্দুত্বকে মোকাবিলা করার রাস্তা হচ্ছে নরম হিন্দুত্ব। কংগ্রেস তাই মনে করেছিল। কংগ্রেসের কথা কেন উঠছে? সদ্য নির্বাচন হয়েছে 3টে হিন্দি স্পিকিং রাজ্যে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান। নরম হিন্দুত্বের রাস্তা নিয়েছিল, এমনকি কখনো কখনো বেশ কড়া হিন্দুত্বের রাস্তা নিয়েছিল। কমলনাথ, আমরা এতকাল স্পষ্ট করে পাথুরে প্রমাণ ছিল না যে রাজীবই সিদ্ধান্ত নিয়েছিলেন রাম মন্দিরের দরজার তালা খুলে দেবার। কমলনাথ রাজীবের ঘনিষ্ঠ, জিগড়ি দোষ যাকে বলে তা ছিলেন। কমলনাথ যখন বললেন যে রাজীবই সিদ্ধান্ত নিয়েছিল, অন্য কেউ না, স্বরাষ্ট্রমন্ত্রী নয়, অরুণ নেহরু বা কেউ, তখন কিন্তু স্পষ্ট হয়ে গেল যে রামের নামে কমলনাথও ভোট চাইছেন। ফলাফল দেখিয়ে দিল উগ্র হিন্দুত্ববাদকে নরম হিন্দুত্ব দিয়ে মোকাবিলা করা যায় না। বিজেপির পিছে তুমি খেলতে গেলে তোমার পরাজয় অনিবার্য। সুতরাং কংগ্রেসকে এখন রাস্তা দেখাতে হবে। কংগ্রেস যদি নরম হিন্দুত্বের পথে থাকে, যেটা আপনি বারবার বলছিলেন, উনি বললেন পৈতেধারী ব্রাহ্মণ। তারপরে কেরালায় গিয়ে একটি সম্প্রদায়ে তিনি যোগদান করলেন, যদিও হিন্দু উচ্চবর্ণের সম্প্রদায়, কিন্তু তারা পৈতে রাখে না। তখন উনি পৈতে খুলে ফেললেন। আমি বলছি আপনাকে, মানে এখন সময় নেই বলে অত ডিটেলস বলা যাবে না। সুতরাং নরম হিন্দুত্ব এই আলোচনায় আসবো। হ্যাঁ, আমরা এই আলোচনায় আসবো। যে বক্তব্য রাখলেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, তার প্রেক্ষিতে তৃণমূল, কংগ্রেস এবং বামেদের কি অভিমত শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম সে বিষয়ে আমরা এবার শুনবো কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বামেদের অভিমত। আমি প্রথমে আসবো কংগ্রেসের কাছে। কিভাবে দেখছেন? দেখুন, আজকে উনি যে আলোচনাটা করলেন এটা কিন্তু সত্যি একটা ভাববার জায়গা। আজকে যেভাবে উগ্র হিন্দুত্ববাদ সারা ভারতবর্ষকে গ্রাস করছে, সেই জায়গায় দাঁড়িয়ে নরম হিন্দুত্ববাদ দিয়ে তার মোকাবিলা করা সম্ভব না। সুতরাং মোকাবিলাটা করা সম্ভব কোন জায়গা দিয়ে? মোকাবিলাটা করা সম্ভব হচ্ছে আজকে ভারতবর্ষের মানুষের যে প্রয়োজন, সেই প্রয়োজন নিয়ে আজকে শিল্প, সাহিত্য, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো নিয়ে, রুটি কাপড়া মাকান নিয়ে এই লড়াই, মানুষের উন্নয়ন এবং কি যাতে মানুষ সত্যিকারের চাকরিটা পায়, মানুষ যাতে বেঁচে থাকতে পারে, তার বাঁচার উপাদান জোগাড় করতে পারে, মানুষের বেসিক নিডসগুলোর প্রয়োজন যাতে মিটতে পারে, এই উন্নয়ন এবং সর্বধর্ম সমন্বয়। যেই দেশটা আমরা দেখেছিলাম, যে ভারতবর্ষকে আমরা বলি সেকুলার কান্ট্রি, যেই ভারতবর্ষে আপনার কাছে আসছি, এখন কংগ্রেস যদি আমন্ত্রণ গ্রহণ করে তাহলে কংগ্রেসকে ওইখানে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন আর কংগ্রেস বসে হাততালি দেবে, আর যদি না যায় তাহলে বিজেপি বলবে কংগ্রেস হিন্দুত্বের বিরোধী। কিভাবে সামলাবে কংগ্রেস? সেটা কংগ্রেস হাইকমান্ডকে একটু ভাবতে দিন। এখনো পর্যন্ত জানাবে না। জানাবে। আপনি একটু অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন। মানে এই যে 22 জানুয়ারি প্রায় 1.5 মাস আগে ধৈর্য ধরুন, খুব লম্বা আলোচনা হচ্ছে। এটা অনেক আলোচনা হচ্ছে। একটা কথা শুধু যোগ করতে চাই, একটা কথা। 107 নম্বরে হাঙ্গার ইন্ডেক্সে যে ভারতবর্ষের নাম চলে গেছিল, আজকে 111তে। আর 2004 থেকে 14 পর্যন্ত ইউপিএ সরকারের আমলে আমরা এগুলো জানি। 27 কোটি মানুষকে পভার্টি আমি সেটা নিয়ে বলছি না। আমি বলছি কংগ্রেস এখনো তাদের অবস্থানটা ঠিক করতে পারেনি। আমরা ধৈর্য ধরছি। আসবো স্বপন মণ্ডলের কাছে। কি কোন পথে মোকাবিলা এখনো অবধি উত্তর পাইনি। দেখুন, ডক্টর বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন একবার যে যখনই আমরা দেখব যে যুব সমাজ বা ছাত্রছাত্রীরা তারা মন্দির মসজিদে না গিয়ে স্কুলে ভিড় করছে, কলেজে ভিড় করছে, ইউনিভার্সিটিতে ভিড় করছে, তখনই বুঝতে হবে যে দেশের পরিবর্তন এবং প্রকৃত পরিবর্তন আসছে এবং বিকাশ হচ্ছে। আর একটা রাজনৈতিক দলের এজেন্ডাতে যদি শুধুমাত্র ধর্ম থাকে এবং কোনো
মাইথোলজিক্যাল ফিগারকে বুঝলাম, মোকাবিলার উপায়টা কি? মোকাবিলার উপায়টা হচ্ছে যে আমরা বারবার করে যেটা বলছি যে একটা রাষ্ট্রপ্রধানের কোনোদিন কর্তব্য হতে পারে না যে মন্দির উদ্বোধন করা। তার কর্তব্য হচ্ছে নতুন নতুন কারখানা উদ্বোধন করা। আপনারা তো বারংবার এত কিছু বলার পরে জনতা প্রত্যাখ্যান করছেন। আপনারা তো বলছেন ধর্মের বদলে কর্ম, বাবরির বদলে চাকরি, জাতের বদলে ভাত। কোথায় মানুষ আপনাদের প্রত্যাখ্যান করছে কেন? আমি আপনাকে তথ্য দিয়েই বলছি। আমি তো কিছুক্ষণ আগেই বললাম যে প্রত্যাখ্যান আমাদের মতটা প্রত্যাখ্যান করেছে, এই কথাটা প্রতিষ্ঠিত ব্যাপার নয়। 67% ভোট কিন্তু মোদির বিরুদ্ধে। এবার মোদির বিরুদ্ধে আমি আপনার কথা বলছি। আমাদের ব্যর্থতা বলতে পারেন আপনি, আমি স্বীকার করে নিচ্ছি। আপনার ব্যর্থতা আসবে তৃণমূল কংগ্রেসের কাছে। মৃত্যুঞ্জয় পাল, আপনি বললেন কর্মসূচির কথা, উন্নয়নের কথা, আপনারা তারপরে মানে যে কথাটা বারংবার আপনাদের বিরোধীরা বলে যে আপনারা একই রকম ভাবে সংখ্যালঘু তোষণ এবং তার সঙ্গে সঙ্গে রাষ্ট্রের ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত থাকার কথা নয়, কিন্তু বারংবার আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীকে সেই ধর্মীয় কর্মকাণ্ডে যুক্ত হওয়ার বিষয়। কি বলবেন? না, ধর্ম তো যে যার মতো পালন করবে। আমাদের নেতৃত্ব প্রকাশ্যে বলে উৎসব যার, মানে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা তো বলি, এটা নিয়ে তো আমাদের মধ্যে দেখুন বামপন্থীদের মতো দ্বিচারিতা নেই। আমরা দুর্গাপুজোকে পুজো করব না, ওইদিকে দুর্গাপুজোর বাইরে স্টল দেব, এই দ্বিচারিতা নিয়ে মানুষের কাছে যাওয়া যাবে না। আমরা যেটা বলছি, ধর্ম উপাসনা স্থলে গিয়ে আপনি ধর্ম করুন, আপনার মতো করুন, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতির ময়দানে আসবেন না। আমরা ধর্মীয় স্থানের আমরা ডেভেলপমেন্ট করছি, কিন্তু তার মানে সেটা নিয়ে আমরা ভোট চাইতে পারি না। উন্নয়ন অঙ্কুরটা যেইটা আপনি কংগ্রেস করার জন্য টাকা দেন কেন, তাহলে ক্লাবগুলোকে বলুন সেটা করতে পারেন যে আপনি আপনারা মোকাবিলাটা কি করে করবেন বিজেপির, আপনাদের কি হবে সেই আমরা বলে দিই। সেই পথটা তো মমতা ব্যানার্জি 2021 সালে দেখিয়ে দিয়েছে। আমরা তো গিয়ে বলছি, এই যে ধরুন শ্যাম স্টিল তাদের কারখানা, তাদের জমি কারখানা করছে হলো পুরুলিয়াতে, আবার এইদিকে দেখুন কোকাকোলা তাদের হাব করছে শিলিগুড়িতে, টাটা স্টিল খড়গপুরে আসছে। এই যে উন্নয়ন কর্মকাণ্ড, একের পর এক আইটি সেক্টর খুলছে আমাদের সেক্টর 5-এ, এই যে উন্নয়নের কর্মকাণ্ড, তার সাথে সামাজিক সুরক্ষা, যেমন কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, একের পর এক স্বাস্থ্যসাথী কার্ড, তারপরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বিবেকানন্দ স্কলারশিপ, এই যে উন্নয়ন, বিষয়টা আমি শুনলাম, আমি আরেকটা জায়গায় আলোচনা করার চেষ্টা করব, নালে হবে না। বুঝতে পেরেছি। আমি আসবো কংগ্রেসের কাছে। এই আবহের মধ্যে আজকে গত দুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের হাইকমান্ড একটা আগামী সপ্তাহেই তারা আঞ্চলিক শরিক দলগুলির সঙ্গে আলোচনা করবে, তার আগে নিজেদের প্রদেশ নেতৃত্বের সঙ্গে কথা বলছে। আপনারা গত পরশু আমরা দেখেছিলাম রাহুল গান্ধী বলেছিলেন আপ বা তৃণমূল কংগ্রেসের মতো শরিকের সঙ্গে আমাদের আসন সমঝোতা নিয়ে কোনো সমস্যা হবে না। আজকেই আমরা দেখতে পেলাম যে পাঞ্জাবে প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন তিনি বলেছেন পাঞ্জাবে 13টি লোকসভা আসনেই আপের প্রার্থীর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী দেবে। এখানেও অধীর রঞ্জন চৌধুরী বলছে এখানে কংগ্রেস একা লড়বে। তার মানে কি কংগ্রেস এইভাবেই লড়বে, মানে ইন্ডিয়া জোটের মানে নেতৃত্বটা এইভাবেই চলবে? আপনারা একটা অদ্ভুত ব্যাপার, আপনারা কংগ্রেস কি কোন জায়গায় একটুখানি যদি একটা ফাঁক ফোকর পাওয়া যায় কংগ্রেসকে ধরার, আপনারা সেই জায়গাগুলো খুঁজতে থাকেন। মানে কংগ্রেসকে প্রশংসা করতে হবে, তাই তো? না না, প্রশংসা না, আমি বলছি আপনি যে বলছেন যে আপনি কংগ্রেস জোট করতে চাইছে না, অধীর চৌধুরী বলেছে একা লড়ার কথা। কাল মুখ্যমন্ত্রী যে কালকে বিবৃতিটা দিয়েছেন, সারা ভারতবর্ষে, আমাকে বলতে দিন এটার সাথে এটা কোরিলেটেড, তো আমি এটা না বললে তো এটা বলতে পারবো না। মুখ্যমন্ত্রী কালকে বলেছেন আমরা একাই এখানে লড়াই করব, আমরা একাই কাফি, এবং বাংলায় কোনো জোট নেই, সারা ভারতবর্ষে ইন্ডিয়া জোট আছে। তার মানে আমরাও সেটাই মানছি, আমরাও সেটাই বলছি। আমরা তো প্রথম থেকে বলছি বাংলায় দুর্নীতি সন্ত্রাসের সাথে আমাদের কোনো আপোষ নেই, বাংলায় আমাদের তৃণমূলের সাথে লড়াই, তৃণমূলের সাথে লড়াই থাকবে সর্বভারতীয় স্তরে, সর্বভারতীয় স্তরে যেমন ইন্ডিয়া জোট আছে, ইন্ডিয়া জোট থাকবে, ইন্ডিয়া জোটের লড়াই হবে। আর আমরা সাতটা আসনে আপের বিরুদ্ধে দিল্লিতে আগেই আসন দিয়েছি, তো পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কাজ এরকম কোনো মানে নেই। কংগ্রেসের এই মনোভাবকে কিভাবে দেখছেন? 3টে রাজ্যে সাম্প্রতিক নির্বাচনের ফলাফল আমরা জানি, তারপরে কংগ্রেসের এই মানে বার্গেনিং পাওয়ার সম্পর্কে আপনার কি অভিমত? না দেখুন, একটা ব্যাখ্যা একটু ভুল হয়েছে, যেটা হচ্ছে যে কংগ্রেস সব হিন্দুত্বের জন্য কিন্তু 3টে রাজ্যে হেরে যায়নি, ওখানে যারা শরিক ছিল তাদের সঙ্গে আসন বন্টন এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমি বারবার করে বলছি আমাদের রাজ্যের প্রসঙ্গ যখন আসে এখানে বলতে হবে কথাটা, সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যারা
নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এত কথা বলে, একসময় বলেছেন কোমরে দড়ি দেবো আমি, ইনি যদি সত্যি সত্যি সততার সঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই করেন তাহলে উনি ঘোষণা করুন যে বিজেপি যেখানে যেটা আসন আছে সেই আসনে আমরা ক্যান্ডিডেট দেবো না, আমাদের যারা শরিক ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক তারা সেখানে লড়ে নিক, আমরা শরিক দেবো না। মানে যতগুলো 18টা সিটে বিজেপি জিতে আছে এগুলো কোথায় শরিকদের দিয়ে দিক, তাহলে মনে করবো যে উনি বিজেপির বিরুদ্ধে লড়াইটা করছেন। তাহলে বিজেপি কিন্তু আমাদের রাজ্যে একটু জেনে নিন, আসানসোল উপনির্বাচনে আমরা জিতেছি। হ্যাঁ হ্যাঁ, কি অদ্ভুত। হ্যাঁ মৃত্যুঞ্জয় শেষ করুন। বলছি যে অঙ্কুরদা প্রথমে একটু ঠিক করে দিই, বিজেপি এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 18টা লোকসভা আসনে জিতে, আসানসোলে উপনির্বাচন হয়েছিল, আমরা ওইটা জিতেছি 3 লাখ ভোটে, তো 17টায় জিতে আছে। আর প্রথম কথা হলো যে আমরা কাদের দেবো, যারা পঞ্চায়েত ভোটে ধূপগুড়িতে 15% পায়, ঠিক 3 মাসের না মানে 3 মাসের মধ্যে আবার যখন উপনির্বাচন হয় বিধানসভায়, সেই বাম কংগ্রেস জোট 6%-এর নিচে নেমে আসে, যারা মানে তাদের মানুষ বিশ্বাস করে না, সেই দলটাকে আমরা তাদের আসন সিট ছেড়ে দেবো। আমরা পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের পতাকা তৃণমূল কংগ্রেসের কাঁধে আছে, মমতা ব্যানার্জির কাঁধে আছে, আর এই 42টা আসনে আমরা জিতবো। বেশ, মনে হয় আমাদের দুটো আসন বা কংগ্রেসকে ছাড়বে, সেটা শীর্ষ নেতৃত্বের ব্যাপার। বেশ, আসবো আশিস দা, আপনার কি মনে হয় একদিকে যখন কংগ্রেস এবং বাকি যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে, মানে ইন্ডিয়ার ব্লকের অন্যান্য শরিকরা, তাদের যখন এই মনোভাব, এবং অন্যদিকে হিন্দুত্বের একটা ঝড় বইয়ে দেওয়ার চেষ্টা করছেন মোদীর সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব, আগামী লোকসভা নির্বাচনে এই মুহূর্তে দাঁড়িয়ে ভবিষ্যৎটা কি দেখতে পাচ্ছেন? দেখুন, পশ্চিমবঙ্গে ইন্ডিয়া নেই, পশ্চিমবঙ্গ ভারতেই আছে। সুতরাং 3-4 মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমরা এখানে একাই লড়ব, আবার পরশুদিন বলেছেন ভারতে লড়বে ইন্ডিয়া, পশ্চিমবঙ্গে লড়বে টিএমসি। সুতরাং সেই দিক থেকে একটা স্পষ্ট কথা উনি বলে দিলেন। আজকে অধীর চৌধুরী যা বলেছেন তার অর্থ হচ্ছে যেখানে কংগ্রেস পারবে সেখানে লড়বে। আর সিপিএম বরাবর বলে চলেছে যে আমরা কিছুতেই তৃণমূলের সঙ্গে কোনো রকম সমঝোতায় যাব না। সুতরাং পশ্চিমবঙ্গের চিত্রটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। এখন যদি হাইকমান্ডের ধাক্কাধুক্কি খেয়ে অধীরবাবু তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা করতে যান, সেটা পরে ভবিষ্যৎ সেটা বলবে, কিন্তু এখনো পর্যন্ত মনোভাবটা হচ্ছে এই প্রদেশ কংগ্রেসের, যেটা আমরা জানতে পারছি যে বাম কংগ্রেস হাত ধরাধরি করে একটা ভোটের মধ্যে যাওয়া, তারপরে যা ফল হয়। আর এই হিন্দুত্বের মোকাবিলা যেটা ছাড়া এই মুহূর্তে বিজেপির কোনো আশ্রয় নেই, সেটাকে কিভাবে মোকাবিলা করতে পারে? হিন্দুত্বের মোকাবিলার অনেক রাস্তা নিয়ে পশ্চিমবঙ্গে আরে সারা ভারতবর্ষে একটা চর্চা চলছে। এই চর্চা একটা পরিণতি পাবে, একটা প্রক্রিয়া যখন শুরু হয় তার একটা পরিণতি হয়। ধরুন কদিন আগে উদয়নিধি স্ট্যালিন, কয়েক সপ্তাহ আগে, তিনি সনাতন ধর্ম সম্পর্কে কিছু মন্তব্য করেছেন। পরে তিনি ক্ল্যারিফাই করেছেন যে সনাতন ধর্মের যে অংশে নিম্ন বর্ণের মানুষদের নিপীড়নের কথা বলা হয় বা তাদের নিচে নামিয়ে রাখার কথা বলা হয়, তার তিনি বিরোধিতা করছেন। কয়েকদিন আগে খোদ স্ট্যালিন, মানে মুখ্যমন্ত্রী স্ট্যালিন, বাবা স্ট্যালিন, এর আগে ছেলে স্ট্যালিন ছিল, বাবা স্ট্যালিনও প্রায় একই ধরনের কথা বলেছেন। সুতরাং ধর্মীয় যে প্রতিক্রিয়াশীল বা বাজে যে ব্যাপারগুলো ধর্মীয় আবরণে আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তার বিরোধিতার একটা রাস্তা তামিলনাড়ুতে দ্রাবিড় মুন্নেত্রা কাজাঘাম দেখাচ্ছে। অন্য একটা রাস্তা অনেক বিরোধীরাই নেবার চেষ্টা করছে, সেটারও একটা পরিণতি হবে। সেটা হচ্ছে উগ্র হিন্দুত্বের বদলে নরম হিন্দুত্ব। রাহুল গান্ধী 4000 কিলোমিটার যাত্রা করলেন, আর পুরো যাত্রাপথে শুধু মন্দিরই পড়ে যাচ্ছে, শুধু মন্দিরই পড়ে যাচ্ছে, আর প্রতিদিন মন্দিরে গিয়ে তিনি পুজো দিচ্ছেন, কোনো গির্জাও পড়ছে না, কোনো মসজিদও পড়ছে না। রাহুল গান্ধী খালি মন্দির খালি মন্দির খালি মন্দির যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি তথ্য দেখুন, যে কবার উনি গেছেন মন্দিরে গেছেন, আপনি দেখুন না, প্রত্যেকদিন মন্দির পড়েন, প্রত্যেকদিন নয়, অন্তত তার যাত্রাপথে মসজিদে গেছেন, কটা উপাসনা স্থলে তিনি ঢুকেছেন। দাঁড়ান দাঁড়ান, আমি শেষ করে নেই, করবেন তো, আপনি তো বলবেনই। আমি সেই জন্য বলছি যে এই যে আবার এখানে একটা পশ্চিমবঙ্গে জগন্নাথ মন্দির কি দুর্গা পুজোতে টাকা দেয়া ইত্যাদি, এটা একটা রাস্তা। কংগ্রেসের কমলনাথ বলছেন যে মন্দিরের রাস্তা ঠিক করে দেবে, রাজীব গান্ধী তো তালা খুলে দিয়েছিলেন, এটা একটা রাস্তা।
ফলে এই ট্রায়াল অ্যান্ড এরার বেসিসে এটা চলছে বলছে। অখিলেশ যাদব একটা রাস্তা দেখাচ্ছেন, সেটাও প্রায় নরম হিন্দুত্বের রাস্তা। এই প্রক্রিয়াগুলো জারি হয়েছে, এই প্রক্রিয়াগুলো পরিণতি পাবে 24-এর আগেই হবে তা বলা যায় না, কিন্তু একটা প্রক্রিয়া চালু হয়েছে। একটা লাইন শুধু যোগ করব, বারংবার তোমরা 3টে রাজ্যে হেরে যাওয়ার কথা বলছো, কিন্তু 5টা রাজ্য মিলিয়ে ভোটে যে আমরা 10 লক্ষ ভোটে এগিয়ে আছি সেটা বলছো না। তেলেঙ্গানা যে আমাদের হাতেই ছিল না, সেই তেলেঙ্গানা আমরা জয় করলাম সেটা বলছো না। বারংবার ওই মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে হেরেছি সেটাকেই মেনশন করছো। যে রাজ্যগুলো আপনাদের হাতে ছিল সেগুলো যে হেরেছেন, ছত্তিশগড়, রাজস্থান হেরেছেন, তো সেটাও একটু মৃত্যুঞ্জয় শেষ করো। একটা লাইন যোগ করছি আমি, একটা লাইন যোগ করে দিচ্ছি, যেটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়া জোটটা যদি সারা ভারতবর্ষে ঠিকঠাক হয় নিজেদের কিভাবে শেষ করছে, অ্যানালাইসিস কত ভুল অ্যানালাইসিস। একটু এক মিনিট আমাদের সময় একেবারে শেষ। মৃত্যুঞ্জয় 1 মিনিট একটু বলতে দিন। বলছি এত ভুল অ্যানালাইসিস, এই যে 10 লক্ষ ভোট বলছে না এগিয়ে আছে, এটাও ভুল। কংগ্রেসের সাথে বিজেপির তেলেঙ্গানায় সরাসরি লড়াই হয়নি, যে 3টে রাজ্যে সরাসরি লড়াই হয়েছিল সেই 3টে রাজ্যে কংগ্রেস প্রায় 4.5 লক্ষের বেশি কষাকষি পরিসংখ্যান তো চলবেই। আমরা সেই আলোচনায় আবারও কোনো একদিন এই বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়ের অবতারণা হবে, নতুন বছর কি রাজনীতি আমাদের সামনে নিয়ে আসে সেদিকে আমাদের নজর থাকবে। আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় উপস্থিত ছিলেন মৃত্যুঞ্জয় পাল, স্বপন মণ্ডল, সুস্মিতা বিশ্বাস, আশিস চট্টোপাধ্যায়। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।